আলহামদুলিল্লাহ আছি ভালো। ওকে, গত ক্লাসের লেকচার শিট কেউ দেখেছিলেন বা ভিডিও দেখেছিলেন? কেউ কি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছিলাম। আচ্ছা, okay. জিজ্ঞেস করলাম এই জন্য যে সবাই ভিডিও এবং স্লাইডের জন্য কি বলবো, বাট স্লাইড এবং ভিডিও নেবার পর আর কেউ সেটা দেখে না। আপনাদের ক্লাস নেবার জন্য আজকে অফিসের একটা বড় সড় পার্টি ছিল, সেখানে যাইনি। ক্লাস আজকে তাহলে পোস্টপোন করে দিতেন, অন্য টাইমে দিতেন। না, কোনো সমস্যা নাই, সামনের রোজে আসতেছে, এই জন্য আজকে এডিশনে আমাদের একটা প্রোগ্রাম, তো অফিসে লুকাই লুকাই ছিলাম। তো বাসায় এসে, বাসায় কেউ নাই, বাসায় এসে নিজে রান্না করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্লাস শুরু করি আমরা। ওকে। নতুন ল্যাপটপ, এটাতে আসলে অনেক কিছু ইনস্টল করা নেই। একটু জাস্ট ফক্সিট রিডার ইনস্টল করে নেই। আজকে কে রেকর্ড করবে ক্লাসটা? রেকর্ড আপনারাও কেউ করতে পারেন, আমি তো বাই ডিফল্ট রেকর্ড করে রাখবো। আমার নেটওয়ার্কটা হচ্ছে যে অনেক পোর, মানে সামটাইমস এমন হতে আমি পারে করে রাখছি, কানেক্টিং। সমস্যা নাই, হ্যাঁ, আমি আদারওয়াইজ করে করতাম। নেব করে। স্লাইড গুলোকে দেওয়া হবে আমাদের, ওই যে ভিডিও তো দেওয়া হয়েছিল, স্লাইডটা দিলে একটু ভালো হতো আর কি। স্লাইড দেইনি না, স্লাইড তো দেখিনি, মেইলের মধ্যে ভিডিও পাইছিলাম। সেকেন্ড মেইলে স্লাইডটাও পাঠিয়েছি, মানে ওইটা মিস হওয়ার পর দেন আরেকটা মেইল করেছি, সেখানে স্লাইডটা শেয়ার করা আছে। ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, গত ক্লাসে জাস্ট বেসিক রাউটার সুইচ নেটওয়ার্কিং এগুলো ডিসকাস করেছিলাম। আজকে আমরা কেবল আইপি অ্যাড্রেস নিয়ে ডিসকাস করব, সাথে থাকবে হচ্ছে একটা স্মল নেটওয়ার্ক কিভাবে এস্টাবলিশ করব, সেখানে পিসি গুলোতে কিভাবে আইপি দিব, কিভাবে ফোল্ডার শেয়ার করব, কিভাবে ম্যাপিং করব, সেগুলো। আগে স্টার্ট করি আমরা হচ্ছে নেটওয়ার্কিং কেবলিং নিয়ে। নেটওয়ার্কিং কেবল এখন নরমালি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি আমরা হচ্ছে ফাইবার অপটিক্স। ঠিক আছে, আমি একটু রেকর্ডিংটা চালাই নাই।
Skype. কেউ কি রেকর্ড করছেন মনে হয় না? আমি প্রিয়া। রেকর্ড করতেছি। ওকে, ঠিক আছে। ওকে, মেজর টাইপস অফ নেটওয়ার্ক কেবল। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, যদি এটার এখন আর নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ইউজ নেই। এটা ইউজ হয় কেবল টিভি, ঠিক না? সিসিটিভি ক্যামেরা ইউজ হয়। সিসিটিভি ক্যামেরা কোনটা? টিভিআর যেটা আমরা নর্মাল ক্যামেরাগুলো ইউজ করি, একটা আইপি ক্যামেরা, একটা নর্মাল যেটা, সেটা কোএক্সিয়াল কেবল এখন ইউজ হয়। আইপি ক্যামেরাতে আমরা ক্যাট 6 ইউজ করে থাকি। টুইস্টেড পেয়ার কেবল, যেটা সাধারণত আমরা লোকাল এরিয়া বা ল্যান কেবল হিসেবে জেনে থাকি, এটাকে কি বলে? টুইস্টেড পেয়ার কেবল। অনেকেই জানি ক্যাট 6, ক্যাট 5, ক্যাট 7 এই নামেও জানি, সেগুলোকে মেইনলি বলা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আর একটা হচ্ছে ফাইবার অপটিক্স কেবল। ফাইবার অপটিক্স এবং টুইস্টেড পেয়ার কেবলটা নেটওয়ার্কিং এর জন্য ইউজ হয়ে থাকে। এটা মোটামুটি সবাই এই জন্য একদমই নতুন এখানে, মানে এই ব্যাকগ্রাউন্ড না। নাদির হোসেন নাকি? স্যার আমি ফয়সাল একদম হোসেন। নতুন। ওকে, কোএক্সিয়াল কেবল, এই কেবলটা মোটামুটি আমরা সবাই দেখেছি, রাইট? ডিশ কেবল। হ্যাঁ, ডিশ কেবল, এটাকে বলে কোএক্সিয়াল কেবল। এটা ম্যাক্সিমাম ট্রান্সফার স্পিড হচ্ছে 10 Mbps। এটা কেবল টিভি যেটা বললাম, আর একটা হচ্ছে সিসিটিভি ক্যামেরাতে ইউজ হয়ে থাকে, ঠিক আছে? সিসিটিভিতে তো মনে হয় স্যার ওই এখন ক্যাট 6 বা এই মডেলগুলো ইউজ করে না, ক্যাট 7 ক্যাট হ্যাঁ হ্যাঁ, ক্যাট 6 ইউজ করে আইপি ক্যামেরা বা আদার্সিতে, এবং এখনো কোএক্সিয়াল ইউজ করে থাকে, যেটা ডিভিআর ক্যামেরা আর কি আমরা বলি। সেগুলোতে এখনো অনেকেই কোএক্সিয়াল ইউজ করে থাকে। সেক্ষেত্রে কোএক্সিয়াল ইউজ করলে এই ক্যামেরাগুলোতে কস্ট সেভ হয়, বাট এটা ট্রান্সমিট স্পিড খুব কম। দেখবেন অনেক জায়গায় কিছু ক্যামেরা আছে, কিছু মানে ওইটা ফ্রেম বলে, 20 fps পার ফ্রেম পার সেকেন্ড, কিছু কিছু আটকে যায়, মানে স্লো হয়। সেগুলো ডিভিআর ক্যামেরা। আইপি ক্যামেরা অনেক ফাস্ট, যেটা ক্যাট 6 ইউজ করি। এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। টুইস্টেড পেয়ার, যেটা আমরা ল্যান কেবল নামে জেনে থাকি। এটা দুই ধরনের কেবল থাকে, একটা শিল্টেড আর একটা হচ্ছে আনশিল্টেড। শিল্টেডটা হচ্ছে এক্সট্রা কিছু কাভার থাকে, অনেক প্রোটেক্টেড, এবং লং ডিস্টেন্সে অনেক ইউজ করে থাকে এটা। আর আনশিল্টেড হচ্ছে আমরা যেটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে নরমালি কত পেয়ারের হয়? 4 পেয়ার। 4 পেয়ারের কেবল হয়ে থাকে। এই কেবলটা আমার মনে হয় সবাই দেখেছেন, মানে যারা এই জি স্যার। রিলেটেড কাজ করেন বা অফিসে, এই কেবলগুলা দেখেছেন অনেকেই। হাই, ওকে। আনশিল্টেড এন্ড শিল্টেড। টুইস্টেড শিল্টেড কি থাকে? কিছু কাভার থাকে, কপারমেন্ট কাভার, ফয়েল শিল্ড থাকে, এগুলো হচ্ছে। আর আনশিল্টেডে কি এই কাভারটা থাকে না। এগুলো সামনে স্যার ফ্রন্টে থাকলে হয়তো দেখানো পসিবল হতো। জি বলেন। ঠান্ডার পড়লে কি আপনার কেবলের প্রবলেম হয়? কোনটার? ঠান্ডা এই যে পড়লে ধর না, খুব একটা প্রবলেম হয় না, কারণ সার্ভার রুমে দেখবেন টেম্পারেচার অনেক কম থাকে, 18, 20 বা 18 এর নিচে টেম্পারেচার থাকে সার্ভার রুমগুলোতে।
প্রত্যেকটা কেবলের তো একটা ডিস্টেন্স থাকে, ঠিক না? যেমন ধর ক্যাট 6 ম্যাক্সিমাম কত 150 মিটারস এর পরে দেখবেন যে লুজ মানে ব্যান্ডউইথটা কমে যাবে আস্তে আস্তে। আবার ফাইবার ধরেন আপনার ডিস্টেন্স কত, এমন ফাইবার আছে যেটা আপনি 5 কিলো 10 কিলো কেবল নিয়ে যেতে পারবেন, ঠিক না? এটা হচ্ছে আমাদের, আমরা যে বলি ক্যাট 6 ক্যাট 5, এগুলো আসলে কি ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাট 1 ক্যাট 2 ক্যাট 3 এগুলোকে ক্যাটাগরাইজ করেছে। যেমন টেলিফোনের ওয়্যারে আমরা ক্যাটাগরি 1 ইউজ করে থাকি। 2 পেয়ারের কেবল থাকে, সেটা হচ্ছে বা 1 পেয়ার, সেটা ক্যাটাগরি 1। ম্যাক্সিমাম ট্রান্সফার হয় কত 101 এমবিপিএস। এটা টেলিফোনের ক্ষেত্রে ইউজ করি ট্রান্সমিশন। আর আমরা ল্যান এর ক্ষেত্রে আগে ছিল 5, এখন ইউজ করি 6, 6A, 7, 7 আর 8 এখনো অ্যাভেলেবল না। এখনো আমরা কোনটা ইউজ করে থাকি? 6, ক্যাট 6। এটার ব্যান্ড হচ্ছে 250 মেগাহার্টজ, স্পিড হচ্ছে 10G। আগে ছিল 10 থেকে 100 এমবিপিএস, এখন সেটা হচ্ছে 10 জিবিপিএস, মানে ব্যান্ডউইথ ট্রান্সফার করতে পারে। ফাইবার অপটিক্স আমাদের এই কেবলগুলো দিয়ে যায় হচ্ছে কি ইলেকট্রিক সিগন্যাল, রাইট? মেগাহার্টজ গিগাহার্টজ। ফাইবার দিয়ে কি ট্রান্সমিট হয় সেটাকে আমরা বলি হচ্ছে লাইট। ফাইবার কেবল, এটা কি গ্লাসের কোট থাকে, এটা দিয়ে কি লাইট ট্রান্সফার করে। সেটা হচ্ছে দুই ধরনের থাকে, একটা হচ্ছে সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড। সিঙ্গেল মোড গুলো হচ্ছে লং ডিস্টেন্সের ক্ষেত্রে ইউজ করে, যেটা একটা রে বা একটা সিগন্যাল, একটা লাইট সিগন্যাল যেটাতে ট্রান্সমিট হতে থাকে, সেটা সিঙ্গেল মোড। আর মাল্টি মোডে হচ্ছে মাল্টিপল লাইট ট্রান্সফার হয়। সো শর্ট ডিস্টেন্সের জন্য মাল্টি মোড, বাট লং ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা সিঙ্গেল মোড গুলো ইউজ করে থাকি। যেমন ক্যাট 6 এর জন্য আমরা যেই কানেক্টর গুলো ইউজ করি সেটাকে বলে RJ45, RJ45। আর ফাইবারের জন্য যেগুলো ইউজ করে থাকি সেগুলোকে বলে, দেখেন এগুলো হচ্ছে কানেক্টর টাইপ, SC, LC, ST এবং হচ্ছে ST, FC, SC, LC, এগুলোকে বলে হচ্ছে কানেক্টর। ফাইবারের কানেক্ট করতে গেলে এই ধরনের কানেক্টর গুলো ইউজ করতে হয়। এটা হচ্ছে একটা ক্যাম্পাস নেটওয়ার্ক বা যে কোনো একটা নেটওয়ার্ক হতে পারে, যেটা কানেকশন গুলো এস্টাবলিশ করতে হলে কি করতে হবে সেটা, যেমন ধরেন এটা হচ্ছে আমার ক্লাউড, ইন্টারনেট থেকে আসছে কোন একটা সাইটে, এটা হচ্ছে আমার আইএসপি থেকে কোন একটা লিজ লাইন। লিজ লাইন, লিজ লাইন বলে হচ্ছে যেটা আমরা প্রাইভেট লাইন, ঠিক আছে? প্রাইভেট লাইন বলতে যে দুই ধরনের কানেক্টিভিটি হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনেট, আরেকটাকে আমরা বলি ইন্ট্রানেট। ইন্টারনেট হচ্ছে প্রাইভেট কানেক্টিভিটি। ধরেন আপনার দুইটা অফিস আছে, সেই অফিস দুইটাতে আপনি একটা কানেকশন নেবেন, এটা ডাটা কানেক্টিভিটি বলে, কেউ কেউ ডার্ক ফাইবার বলে, এটা বিভিন্ন নামে বলে, বা অনেকে লিজ লাইনে বলে থাকে। যেমন আপনার দুইটা সাইট আপনি ভিপিএন করবেন, ভিপিএন দিয়ে কানেক্টিভিটি এস্টাবলিশ করবেন, তখন দেখবেন অনেকেই প্রাইভেট একটা লাইন নেয় যেটাকে আমরা লিজ লাইন বলি। কিচ্ছু না, যে কোনো আইএসপি কে বললে তারা একটা কানেক্টিভিটি দিয়ে যাবে আপনার ইন্ডে, দেন আপনি আপনার মতো করে ভিপিএন অথবা কানেক্টিভিটি যেভাবে করতে চান সেটা এস্টাবলিশ করবেন, এটাকে লিজ লাইন বলে। আনশিল্টেড টু স্টেট পেয়ার, সেটা আমরা অলরেডি দেখলাম যে সেটা কি কেমন হয়, যেটার এক্সট্রা কোনো কভার থাকবে না, জাস্ট 4 পেয়ারের কেবল থাকবে। স্পিড এখন 10 টু এত এমবিপিএস, এখন হচ্ছে 10G পর্যন্ত ডাটা ট্রান্সফার হয়ে থাকে।
দেখার দরকার নেই। এটা হচ্ছে কি আমাদের RJ45 কানেক্টর। একটা হচ্ছে মডুলারও বলি আমরা। এটা হচ্ছে কেবলের ভিতরে থাকে। এটা দেখবেন যে ম্যাক্সিমাম অফিসের কি ডেস্কে বা অনেকে বলে মেল কানেক্টর, ফিমেল কানেক্টর, অথবা জ্যাক বলে। এটা হচ্ছে ক্যাট 6। আর কেবল হচ্ছে দুই ধরনের হয়, যেমন টুইস্টেড পেয়ার হচ্ছে দুই ধরনের কেবল হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্রেট কেবল, আরেকটাকে বলি ক্রস ওভার কেবল। স্ট্রেট কেবল আর ক্রস ওভার কেবল কোথায় ইউজ হয় দেখেন আগে সেটা জেনে নেই, এরপর আমরা কেবলে আসছি। স্ট্রেট কেবল এবং ক্রস ওভার কেবল, যদিও এখন হচ্ছে টেকনোলজিতে অটো ডিটেক্ট করতে পারে, এখনকার ডিভাইস গুলা কেবল অটো ডিটেক্ট করতে পারে কিছু ক্ষেত্রে ছাড়া, কিছু ডিভাইস আছে অনেক পুরাতন, তখন কাজ করতে গেলে দেখবেন আপনার এই কেবল স্ট্যান্ডার্ডটা ফলো করতে হয়। বাট নতুন যে ডিভাইস গুলো সেগুলো অটো সে ডিসকভার করে নেয় যে কেবল যেগুলো কাজ করবে সে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেয়। এখন স্ট্রেট কেবল আর ক্রস কেবল, স্ট্রেট কেবলটা কি কাজ করে, যেমন একটা রাউটার থেকে যখন সুইচে কানেকশন দেবেন সেটা সাধারণত হয় স্ট্রেট কেবল। স্ট্রেট কেবল কি জিনিস? স্ট্রেট কেবলটা হচ্ছে একটা কেবলের বোথ সাইড সেম থাকবে। যেমন ধরেন আমরা যে কেবলটা দেখলাম সেটা কি চারটা কালার থাকে, রাইট? চারটা কালার থাকে। দেখেন কোথায় আমরা দেখে আসলাম, এই যে এখানে কি অরেঞ্জের সাথে একটা কি আছে হোয়াইট, এই জন্য এটাকে বলে অরেঞ্জ, আর এটাকে বলে অরেঞ্জ হোয়াইট। এটা ব্লু হোয়াইট, গ্রিন হোয়াইট, ব্রাউন হোয়াইট, মানে এই চারটা কালার সাধারণত হয়ে থাকে। একটা হচ্ছে গ্রিন, অরেঞ্জ, ব্রাউন, ব্লু, এবং এর সাথে যেটা আছে হোয়াইট কালার সেটাকে বলে, গ্রিনের সাথে থাকলে গ্রিন হোয়াইট, অরেঞ্জের সাথে অরেঞ্জ হোয়াইট, ব্রাউনের সাথে থাকলে বলে ব্রাউন হোয়াইট, ব্লুর সাথে থাকলে ব্লু হোয়াইট। এই কালার কোড গুলো স্টেট হয় যদি বোথ সাইডে সেম কালার কোড থাকে। যেমন এই পাশে আমি কি করলাম, চারটা কেবলের, এটা হচ্ছে গ্রিন হোয়াইট গ্রিন, একটা হচ্ছে এটা কি অরেঞ্জ হোয়াইট ব্লু, হোয়াইট অরেঞ্জ, ব্রাউন হোয়াইট ব্রাউন। কেবলের একটা পাশে যে কালার কোড থাকবে অপর সাইডে সেম কালার কোড থাকবে, সেটাকে আমরা বলছি স্ট্রেট কেবল। তখন একটা কেবল ধরে আপনি যখন দেখবেন যে কালার কোড এক পাশে যেটা আছে অপোজিটেও সেম, দুই পাশে কানেক্টরে সেম ধরনের কালার কোড, তখন সেটা বুঝতে হবে কি স্ট্রেট কেবল। এবং কেবলের কি থাকে দেখেন, একটা থেকে ট্রান্সমিট, আর একটা থেকে হচ্ছে রিসিভ, আর বাকিগুলা কি নিউট্রাল। একটা ক্যাট 6 বা আমরা যেটা টুইস্টেড পেয়ার বলি সেটা 8টা কেবল থাকে, 8টার মধ্যে ফাংশনাল থাকে মেইনলি হচ্ছে 4টা, 1 2 3 and 6, বাকিগুলা হচ্ছে কি নিউট্রাল অথবা নো কানেকশন আমরা বলি। এবং এটা হচ্ছে 1 2 3 এবং 6, এই 4টা কেবল দিয়ে হচ্ছে মেইনলি ডেটা ট্রান্সফার হয়। স্যার এখন এটা কি আপনি ফোর কোর বলে স্যার এটাকে? না 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 না, সেটা ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট জিনিস। মানে ল্যান কেবলে অলওয়েজ এই 4টা কেবলই কাজ করে, বাকিগুলো হচ্ছে নিউট্রাল। বাট 8টা ইউজ করে সবাই, কানেক্টরে দেখবেন 8টাই কানেক্ট থাকবে, বাট এই 4টাই হচ্ছে মেইন রোল প্লে করে। এখন এইগুলো যদি সেম কালার থাকে, কোডগুলো, কালার কোড এই চারটা এই যে যে এখানে, মেইন চারটা কেবল হ্যাঁ বলতেছে, এই যে দেখেন দুইটা স্ট্যান্ডার্ড আছে, আমরা একটা ফলো করি। যেমন ধরেন এখানে আমি যে কোডটা দেখালাম একটা কি, এটা কি গ্রিন হোয়াইট গ্রিন, গ্রিন ওকে একই দুই। স্যার দুই গ্রিন উইথ নাম্বার কি হোয়াইট। গ্রিন, হ্যালো, হ্যাঁ বলেন। কে যেন বলছিল কি? নিচের এটা কেবলটা স্যার গ্রিন উইথ হোয়াইট একসাথে মিক্সড। হ্যাঁ গ্রিন হোয়াইট বলছি আমরা আর কি, ওই যে একটু আগে বললাম যে গ্রিন হোয়াইট কেন বলছি, এটা গ্রিনের সাথে যে এটা অ্যাটাচ থাকে, ঠিক আছে। গ্রিন হোয়াইট দেন হচ্ছে গ্রিন, এরপরটা কি অরেঞ্জ হোয়াইট হোয়াইট, বা হোয়াইট অরেঞ্জ, 4 নাম্বারটা হচ্ছে ব্লু, এরপর হোয়াইট, হচ্ছে হোয়াইট ব্লু দেন অরেঞ্জ। দ্যাটস মিন আমার 1 2 3 এবং এই অরেঞ্জ, এই 4টা কেবলই হচ্ছে মেইন
রোল প্লে করে। সো বোথ সাইডে হচ্ছে সেম থাকলে সেটা স্ট্রেট। আর ক্রস কেবল কখন ইউজ হয় বা সেম টাইম ডিভাইস, ধরুন দুইটা রাউটার কানেক্টিভিটি দেবেন তখন কি ক্রস কেবল, দুইটা সুইচ কানেকশন দেবেন তখন সেটা কি ক্রস। যদিও এখনকার ডিভাইসগুলো অটো ডিটেক্ট করে নেয় যে সে জানে যে আমার কোন কেবলগুলো ইউজ করতে হবে, সেই জন্য আমাদের এটা স্ট্যান্ডার্ড এখন ফলো না করলেও হয়, বাট আগের কিছু ডিভাইস থাকে যেগুলোর জন্য এটা জানার দরকার সবারই। এখন ক্রস দেখেন, ক্রস তাইলে কি কেবলটা স্যার কি হবে, এখনের কানেকশনের মধ্যে কি ওই আমরা সবগুলা রেগুলার বেসিসে করে হ্যাঁ দিলে হ্যাঁ হবে? রেগুলার কেবল ইউজ করলেই কাজ করবে, হ্যাঁ রাইট। এখন দেখেন ক্রস কেবল কি, ক্রস কেবল হচ্ছে একটা পাশে আপনি যেই কালার কোডটা ফলো করলেন, সাপোজ আগে যেটা ছিল ধরুন এইটাই ফলো করলেন সেম, অপোজিট সাইডে কি করতে হবে, জাস্ট ক্রস 1 3 2 6 এই দুইটা কেবল এক্সচেঞ্জ করতে হবে। 1 নাম্বার চলে যাবে অপোজিট সাইডে 3 এ, আর 2 নাম্বার চলে যাবে 6 নাম্বারে। দেখেন এটা হচ্ছে 1 নাম্বার কি আমাদের, এটা হোয়াইট গ্রিন, রাইট। এইটা কোথায় যাবে, 3 এ যাবে, হ্যাঁ 1 নম্বরটা 3 এ যাবে। 3 এ। 2 যাবে কোথায়, 6 এ। 1 2 3 4 5 6 এ। 3 এ। হয়ে আসছে, হ্যাঁ 1 3 2 6। 1 যাবে 3 এর সাথে, 2 এক্সচেঞ্জ হবে হচ্ছে 6 এর সাথে। বোঝা গেছে, ক্লিয়ার। এই অপোজিট সাইডে এটা জাস্ট এক্সচেঞ্জ হলেই ক্রস কেবল হয়ে গেল। মানে আপনি তো বাজারে কিনতে পাবেনই, মানে এটা প্যাচ কোড বাজারে পাওয়া যায়, হ্যাঁ। বাট এমন ইমার্জেন্সি হতে পারে যে আপনার একটা নিজে একটা বানাতে হতে পারে, যে আশেপাশে কোনো কেবল নাই, এখন আপনি একটা কানেকশন দেবেন, তখন কি করতে হবে, কানেক্টর দিয়ে এটা চেঞ্জ করে পাঞ্চ দিলে মেশিন দিয়ে সেটা আপনাকে স্প্লাইসিং মেশিন দিয়ে সেটাকে এই কালার কোড ফলো করে কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এই জন্য জানা, ম্যাক্সিমাম রেডিমেডই পাওয়া যায়, মানে আপনাদের যারা প্রফেশনাল কাজ করেন এদের আসলে কেবল খুব একটা হাতে তৈরি করতে হয় না, এটা অনেকে বানায় দেয় বা রেডিমেড পাওয়া যায়, সেটা টেকনিশিয়ান যারা আছে তারা বানাচ্ছে, জাস্ট কালার কোডটা জানা থাকলো আপনার। বুঝতে পেরেছি স্টেট এন্ড ক্রস, ওকে। ওকে। এখন কোথায় ইউজ হয়, এই দেখেন সেম টাইম ডিভাইস, সুইচ টু সুইচ কানেক্টিভিটি দিতে গেলে কি হতো, ক্রস। সুইচ টু হাব, যদি হাব এখন নাই, রাউটার টু রাউটারে ক্রস। রাউটার থেকে একটা পিসিতে যখন কানেকশন যাবে সেটা কি, ক্রস কেবল, মানে রাউটার থেকে পিসি। এইটাই কিন্তু শুধু এখন একটা তো আমরা এক্সেপশনাল, রেগুলারটাই ইউজ করি, এখন তো স্টেট হ্যাঁ কেবলেই চলে। সেটাই বললাম যে এখন আমাদেরটা ফলো করি, বাট আপনি কোথাও গেলেন সেখানে দেখলেন আরো আগের 1.8 সিরিজের একটা রাউটার, সেখানে পিসি কানেক্ট করবেন, সেক্ষেত্রে আবার কি ইউজ করতে হবে, ক্রস কেবল। অনেক জায়গায় এখনো তো অনেক পুরাতন রাউটার ইউজ করে, রাইট, না আমাদের দেশের প্রেক্ষাপটে সহজে তো কেউ চেঞ্জ করতে চায় না। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সুইচ থেকে সার্ভার, সুইচ থেকে পিসি, সুইচ থেকে রাউটার, এগুলো হচ্ছে স্টেট, আর সেম টাইম ডিভাইস হচ্ছে ক্রস। এটা যেমন যারা সিসিএন এক্সাম দিতে গেলে এই ধরনের প্রশ্ন থাকে, হ্যাঁ, এক একটা ডায়াগ্রাম দিয়ে দিবে একদম এক্সামের সময়, সেটাকে প্রশ্ন থাকবে যে কোনটা কোন কেবল কানেকশন, সেটা আপনাকে ড্র্যাগ করে এনে এরকম বসাতে হবে যে এটা স্ট্রেট এটা ক্রস। যেমন এখানে ধরেন রাউটার থেকে সুইচ আসছে, এটা কি স্ট্রেট কেবল, সুইচ থেকে সার্ভারে আর যদি কোনো পিসিতে যায় সেটা কি স্ট্রেট কেবল, সুইচ থেকে সুইচে যে কানেক্টিভিটি সেটা কি ক্রস কেবল, সুইচ থেকে হাবে ক্রস কেবল, হাব থেকে পিসিতে স্ট্রেট কেবল, ঠিক আছে। সেদিন ডায়াগ্রাম যদি কেউ এক্সাম দিতে দেওয়ার ইচ্ছা থাকে তখন সেখানে এই ধরনের সিনারিও থাকে অনেক সময়, একটা ডায়াগ্রাম দিয়ে তারা দেখে যে আসলে তার নলেজ আছে কিনা। সিরিয়াল কানেক্টিভিটি এখন নাই, তো এটা আমরা অ্যাভয়েড করে যাই। এখন আসি আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস কি জিনিস, ইন্টারনেট প্রোটোকল, রাইট। আমি আপনাদের আজকে ল্যাব দেখাবো বলে আমি দুইটা ল্যাপটপ ওপেন করে রেখেছি আর কি, দুইটা নেটওয়ার্কে কানেকশন দিয়ে রেখেছি।
আচ্ছা, আইপি কি জিনিস? ইন্টারনেট প্রোটোকল বলে। এটা হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস। এটা কি? লজিক্যাল অ্যাড্রেস। অ্যাড্রেস। প্রত্যেকটা ডিভাইসে আমার কি দরকার হয়? একটা করে আইপি দরকার হয় ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে হ্যাঁ এটা একটা ডিভাইস। কতদিন বলেছিলাম যে সুইচ কিসে কাজ করে, রাউটার কিসে কাজ করে। তো কম্পিউটারের মানে নেটওয়ার্কের সাথে যত কানেক্টিভিটি হবে সেটা যেই ডিভাইসই হোক, আপনার পিসি, সার্ভার, মোবাইল, সবার কি দরকার হয়? একটা আইপি। উইদাউট আইপি কেউ কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না, রাইট? তো Yes. এখন একটা আইপি তে দুইটা পার্ট থাকে। আমরা যারা দেখি 192.168, যেহেতু এখন লিখতে পারছি না, এখানে দেখাই 192.168.10.0, এটা কি একটা আইপি, রাইট? এটাকে বলে একটা আইপি 55.25.25.0। এটা হচ্ছে কি আমার সাবনেট মাস্ক বলি বা নেটওয়ার্ক আইডি বলি। তো প্রত্যেকটা আইপির দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা থাকে হোস্ট পার্ট। একটা থাকে নেটওয়ার্ক পার্ট আর একটা থাকে হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্ট হচ্ছে আমি কতগুলো নেটওয়ার্ক এস্টাবলিশ করলাম, যে আমি কতগুলো কানেক্টিভিটি দিলাম একটা রাউটারের সাথে, বিভিন্ন ধরনের কানেক্টিভিটি। আর হোস্ট হচ্ছে কতগুলো পিসি আর নোড আমরা যেটা বলি, কতগুলো ডিভাইস কানেক্ট করলাম, সেগুলোকে আমি হোস্ট বলছি। আচ্ছা, আইপি হেডার আমরা একটু 32 বিট একটা হেডার, আইপি হেডার আইপি তে আমরা যাই। দেখেন আইপি টোটাল ক্লাস থাকে হচ্ছে 5টা। হ্যাঁ, এখানে আমার 3টা আমি দেখাচ্ছি, এ বি সি ডি ই, ঠিক আছে? সি পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, সিটা পর্যন্ত আমরা ইউজ করি, বাকিগুলো আমি বলছি। এ বি সি টোটাল আইপি হচ্ছে আমার 32 বিট। আইপি কত বিটের? 32 বিট। কোন আইপি? আইপি ভার্সন 4। ওকে, আইপি ভার্সন 4, 32 বিট। আরেকটা আইপি আছে, কি আছে? আইপি ভার্সন 6, এটা 128 বিট। ওকে, হুম। এটা হচ্ছে দুইটা আইপি। তো আমরা এখন ডিসকাস করবো হচ্ছে আইপি ভার্সন 4 নিয়ে। এখানে দেখেন আইপিটা খুব ইম্পর্টেন্ট, কারণ নেটওয়ার্কিং এর কি জিনিসই হচ্ছে কি আমার আইপি। এ বি সি তিনটা হচ্ছে আমরা ইউজ করি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। টোটাল আইপি কত বিটের বললাম? 32 বিটের। 32 বিটের মধ্যে ক্লাস এ এর যে আইপি, সেটার 8 বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য ইউজ হয়। বাকি 24 বিট হচ্ছে, এগুলোকে এক একটা অক্টেট বলে। এখানে 8 বিট, এটা 8 বিট, 8 বিট, 8 বিট ইকুয়াল টু 32 বিট। বুঝতে পেরেছি? এই 8 বিট ইউজ হয় হচ্ছে নেটওয়ার্কের জন্য। নেটওয়ার্ক মানে আমি কতগুলো নেটওয়ার্ক এস্টাবলিশ করতে পারি এই আইপি দিয়ে, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলো হোস্ট ইউজ করতে পারি, এটা ক্যালকুলেট করার জন্য ফাংশন হচ্ছে, যেমন নেটওয়ার্ক কতগুলো ইউজ করা যাবে, নেটওয়ার্ক হচ্ছে 2 টু দি পাওয়ার, দেবো কিভাবে, 2 টু দি পাওয়ার 8। এটা হচ্ছে নেটওয়ার্ক ক্লাস এ এর জন্য। আর হোস্ট হচ্ছে ক্লাস এ তে কতগুলো হোস্ট আমরা ইউজ করতে পারি, 2 টু দি পাওয়ার 24। এটা ক্যালকুলেট করলে যতগুলো হবে, যে নাম্বারটা আসবে পার নেটওয়ার্কে, ততগুলা হোস্ট আমরা অ্যাটাচ করতে পারবো। 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256, ঠিক আছে? 256 এতগুলো নেটওয়ার্ক এস্টাবলিশ করতে পারবো। আর পার নেটওয়ার্কে হোস্ট হবে 2 টু দি পাওয়ার 24, মিন্স 1 কোটি সামথিং, এরকম কোন একটা ভ্যালু আসবে। তারপরে এটা একটা অনেক বড় একটা নেটওয়ার্ক। আর ক্লাস বি তে এটা হচ্ছে ক্লাস এ আইপি। ক্লাস বি তে আমরা হচ্ছে, ক্লাস বি এর ক্ষেত্রে কি হবে, নেটওয়ার্ক হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 16।
এবং হোস্ট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 16। দ্যাটস মিন দেখেন এইটার হচ্ছে 8 বিট নেটওয়ার্ক ক্লাস এ, আর ক্লাস বি এর হচ্ছে 16 বিট হচ্ছে নেটওয়ার্ক, 16 বিট হচ্ছে হোস্টের জন্য আমরা ইউজ করি। ক্লাস সি এর ক্ষেত্রে 24 বিট হচ্ছে নেটওয়ার্ক, 8 বিট হচ্ছে হোস্ট। ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক অনেক বেশি, হোস্টের সংখ্যা কম। হোস্টের সংখ্যা কম হলে ভালো, কারণ একটা নেটওয়ার্কে যতগুলো হোস্ট কানেক্ট থাকবে, কোনো প্যাকেট যখন পাঠানো হয় সেটা ব্রডকাস্ট হয়। মানে আমি একটা সুইচে যখন একটা সুইচের সাথে ধরুন 50টা পিসি কানেক্ট আছে, কোন একটা পিসি যদি কোন একটা প্যাকেট পাঠালো, ডেটা পাঠালো, সেটা কি সবার কাছে সেই নোটিফিকেশনটা যাচ্ছে। সেখান থেকে যার ডেটা সে শুধু রিসিভ করবে, বাকি সবাইকে ড্রপ করবে। এখন আপনার যদি নেটওয়ার্ক অনেক বড় হয়, ধরেন 1000 পিসি একসাথে কানেক্ট আছে, তখন যদি ব্রডকাস্ট করে তাহলে কি হবে, আপনার নেটওয়ার্কের সবাই কাছে তো নোটিফিকেশনটা যাবে, রাইট? তাহলে কি হবে, ব্যান্ডউইথ, সবার জন্যই কিছু ব্যান্ডউইথ লাগবে এবং আপনার নেটওয়ার্কে ব্যান্ডউইথ নষ্ট হবে, নেটওয়ার্ক স্লো হয়ে যাবে। এই জন্য যত ছোট রাখা যাবে নেটওয়ার্ক কমিউনিকেশনটা তত ফাস্ট হবে, ম্যানেজ করাও ইজি হবে। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাস সি এর আইপিটা অনেক ইউজ করে। যেমন আমরা দেখি 192.168, এটা হচ্ছে ক্লাস সি। এবং ক্লাস ডি এর যেটা আইপি, সেটাকে মাল্টিকাস্ট, ওইটা কোনো হোস্ট ইউজ করে না বা আমরা ইউজ করতে পারি না, ওটা হচ্ছে রিজার্ভ থাকে, সেটা মাল্টিকাস্টের জন্য ইউজ হয়। আপনি নেক্সটে যখন সিসকো আমরা করবো তখন দেখবেন যে ওই আইপি গুলো কোথায় ইউজ হয়। ই যেটা, সেটা টোটালি রিজার্ভ, রিসার্চের জন্য ইউজ হয়, ই সিরিজের যে আইপি গুলো। আইপি রেঞ্জটা আমরা দেখবো যে কোনগুলো ক্লাস এ এর আইপি, কোনটা বি এর আইপি, কোনটা সি এর আইপি। জাস্ট এটা জানা যে কত বিট কোন পারপাসে কোন ক্লাসের জন্য ইউজ হয়, এটাকে আমরা বলি ক্লাসের রেঞ্জ। মানে আইপি যে এতক্ষণ দেখলাম যে সেই আইপির রেঞ্জ। ক্লাস এ এর আইপি রেঞ্জ হচ্ছে কত, 1 থেকে 126। দ্যাটস মিন 1.1.1.1। এটা কি একটা আইপি? এটা কোন ক্লাসের মধ্যে পড়ে? ক্লাস এ, রাইট? বুঝতেছে কি সবাই? জি, মানে সমান ভাগে 8 বিট করে ভাগ হইছে, ওই জিনিসটা বুঝেছেন নাকি? এটা বোঝেন নাই? মানে 8 বিট করে 4 ভাগ হইছে, টোটাল 32 বিট এরকম বললেন না নাকি? 32 বিট, হ্যাঁ। ওটা হচ্ছে ক্লাসের অকটেক। আর ক্লাস আইপি দেখে কিভাবে চিনবো যে কোনটা কোন ক্লাসের আইপি? সেটা হচ্ছে যেমন ক্লাস এ এর স্যার জন্য 1 দেখেন, থেকে 9 পর্যন্ত ক্লাস এ, আর 1 থেকে 11 থেকে 120 109 পর্যন্ত ক্লাস বি, আর না, না, 111 থেকে বাকিগুলি সি। না, না, 1 থেকে 126 এই রেঞ্জের মধ্যে যে আইপি গুলা পড়বে। ও 1 থেকে সরি, 126 বলতে 1 থেকে সরি 126 বলতে কি, যেমন 1.1.1.1 এইটা একটা আইপি। আরেকটা কি, ধরেন 10.10.10.1 এটা কি আরেকটা আইপি। 126.1.1.1 এটাও একটা আইপি। দ্যাটস মিন আমার স্টার্টিং 126 পর্যন্ত যত আইপি হবে সেগুলো কোন ক্লাসের মধ্যে পড়বে? ক্লাস এ। বুঝতে পেরেছি? স্যার এটা কি প্রথমটা, শুধু প্রথমটা দেখে বুঝতে হবে? হ্যাঁ। আর বি, বি রেঞ্জের কোনটা হলো, যেমন এই যে 128.1.1 এটা কি ক্লাস বি এর আইপি। আবার যদি 150.10.1.1 এটাও একটা আইপি, এটা কি ক্লাস বি। 170 এগুলো কি ক্লাস বি, রাইট? এইভাবে কত পর্যন্ত? 191, তাই তো? 191.1.1 অথবা 191.258. এগুলা কি ক্লাস বি এর আইপি। বি। ক্লাস সি কোথা থেকে শুরু হচ্ছে? 192. যেটা আমরা অনেকেই দেখি 168.1. সবার বাসায় তো পিসি আছে, পিসিতে একটা কমান্ড দিয়ে দেখে নেবেন যে আপনার আইপি কত, তাহলে বুঝবেন। তাহলে ক্লাস সি এর আইপি কোথা থেকে শুরু হয়েছে? 192 থেকে 223। দ্যাটস মিন এখান থেকে শুরু হয়ে 192 220.10.1.1 এটা একটা আইপি, মানে ক্লাস সি এর আইপি। 223. এটা কি একটা, এগুলো সব ক্লাস সি এর।
জাসমিন আমি এটা এখানে দেখে বোঝা যাচ্ছে না যে কোনটা কোন কোন ক্লাসের আইপি? যেমন এগুলো সব কোন ক্লাস? ক্লাস এ, রাইট? এগুলো হচ্ছে ক্লাস বি, আর এগুলো হচ্ছে ক্লাস সি এর আইপি, রাইট? আইপি তো এমনই হয় নাকি? এই দেখেন সিএমডি, আমি আমার পিসির আইপিটা দেখি, কমান্ডার আইপি কনফিগ, দেখেন আমার পিসিতে একটা আইপি অ্যাসাইন করা আছে, রাইট? এটা কোন ক্লাসের আইপি? এটা কোন রাউটারের ক্লাসের আইপি আইপি? টা যাচ্ছে না? সেকেন্ড ক্লাস। সি কোন ক্লাস? কেউ বলতে পারবে এটা কোন ক্লাস? এ বি সি কোনটার মধ্যে পড়ছে এটা? বি ক্লাস। নিতে পড়ে বি ক্লাস। সি তে পড়ছে, বি তে কেন পড়বে? সি তো এটা এই যে দেখেন এটা ক্লাস সি। 192 থেকে শুরু না সি? এটা হচ্ছে ক্লাস সি, বুঝতে পেরেছি? তাহলে এই রেঞ্জের যে এগুলো দেখবো সেগুলো দেখে আপনি যেন আইপি গুলো চিনতে পারেন যে কোনটা কোন রেঞ্জের আইপি। ক্লাস এ এর এতগুলো হোস্ট ইউজ করা যাবে, ক্লাস বি এর হচ্ছে 65,534টা আইপি ইউজ করা যাবে, ক্লাস সি এর হচ্ছে 254টা আইপি ইউজ করা যাবে। লাইক এটা আমি ওপেন করেছি আরো রিয়েল যেন আরো বুঝতে পারেন। দেখেন এটা ধরুন একটা সুইচ সাথে আমরা এরকম কি সাধারণত পিসি কানেক্ট করে থাকি, রাইট? এগুলো কানেক্ট করলাম, এগুলো প্রত্যেকটা ডিভাইসে একটা করে আইপি দরকার হয়। এগুলো হচ্ছে কি আমরা হোস্ট, সো এরকম যেই ক্লাসের আইপি ইউজ করব, যদি ক্লাস এর হয় তাহলে আমি এতগুলো ডিভাইস কানেক্ট করতে পারবো একটা নেটওয়ার্কে। ক্লাস বি এর হলে 65,534টা আইপি ইউজ করতে পারবো, ক্লাস সি হলে 254টা আইপি এরকম কানেক্ট করতে পারবো একটা নেটওয়ার্কে, ঠিক আছে? এটা হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, সফটওয়্যারটার নাম কি? ওগুলা পরে আগে এগুলা এটা দেখেন, সব দেখাবো, এগুলো সব দেখবেন আপনারা। আমরা আস্তে আস্তে যাই। ওটা প্যাকেট ট্রেসার দেখে নিন। 127 এই আইপিটা সবসময় রিজার্ভ থাকে, এটাকে লুপ ব্যাক টেস্টের আইপি বলে। এটা দেখেন লুপ ব্যাক টেস্ট বলতে কি, আপনি যদি যেহেতু নেটওয়ার্কে শিখছেন, এটা জানা দরকার যে আপনার ল্যান্ড কার্ড ঠিক আছে কিনা। এটা চেক করার জন্য এই আইপিটা অনেক সময় পিং করে থাকে। এটা কি আইপি? 127 পিং 127.0.0.1। এই আইপিটা দিয়ে লুপ ব্যাক টেস্ট করে যে আমার পিসির লুপ ব্যাক টেস্ট করছি যে আমার টিসিপি প্যাক ঠিক আছে কিনা বা আমার ল্যান্ড কার্ড ঠিক আছে কিনা। যদি রিপ্লে পাই, এই যে রিপ্লে পেয়েছি, রিপ্লে পাওয়া মানে সে ঠিক আছে। যদি ধরেন আমি সরি দেখেন এখন কি আসবে? রিকোয়েস্ট টাইম আউট। যদি এটা রিপ্লে পাওয়া মানে ওকে, আর এখানে কি আসছে? রিকোয়েস্ট টাইম আউট। যদি কখনো কানেকশন না পায় বা ডেস্টিনেশন আইপি খুঁজে না পায় হোস্ট, তখন সে কি রেজাল্ট দেবে? রিকোয়েস্ট টাইম আউট। ওকে, আইপি এটা বুঝতে পেরেছি, রেঞ্জ এগুলো দেখে যেন বুঝতে পারি যে আমরা কোন ক্লাসের মধ্যে আছি। এ বি সি। এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আইপি। ওটা ক্লাস দেখলাম, আবার ইউজের উপরে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পাবলিক, আর একটাকে আমরা বলি কি প্রাইভেট। একটাকে আইপি কে বলি পাবলিক, আর একটা আইপি কে বলি প্রাইভেট। এখন কোন আইপি কোথায় ইউজ হয়? পাবলিক আইপি কোথায় ইউজ হয়? প্রাইভেট আইপি কোথায় ইউজ হয়? পাবলিক আইপি হচ্ছে ইন্টারনেটের যত কানেক্টিভিটি, ফুল ইন্টারনেট যত আইপি ইউজ হয় সেটা কি? পাবলিক আইপি, পাবলিক আইপি। রাইট? বা অনেকে বলে রিয়েল আইপি, অনেকে বলে গ্লোবাল আইপি, হোয়াট এভার ইট ইজ, বাট ওটাকে বলে মেইনই হচ্ছে পাবলিক আইপি। আর প্রাইভেট আইপি হচ্ছে আপনার নিজের একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করবেন। সাপোজ আমার অফিসে ধরেন 200 ইউজার আছে, 200 ইউজারের সবাই যে আইপি গুলো ইউজ করে অফিসের ভেতরে, এগুলো সব প্রাইভেট আইপি। এই আইপি গুলো ইন্টারনেট চিনতে পারে না, এবং এই আইপি গুলো কিনতে হয় না, মানে আমি চাইলে আমার মতো করে ইউজ করতে পারি। আর পাবলিক আইপি বা রিয়েল আইপি আমরা যেটা বলি, সেটা ইউজ করতে হলে কি করতে হবে? আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, সেগুলো কিনে ইউজ করতে হবে। ওইটাকে বলে আমি পাবলিক আইপি। এখন প্রাইভেট আইপি কোনগুলো আর পাবলিক আইপি গুলো কোনগুলো সেটা কিভাবে জানবেন?
প্রাইভেট আইপি গুলো যদি আপনি মনে রাখতে পারেন, এই প্রাইভেট আইপির বাইরে যত আইপি আছে সবগুলোই হচ্ছে পাবলিক আইপি। এটা একটু মেমোরাইজ করা টাফ, এইটা মনে রাখা দেখেন অনেক ইজি। এই যে ক্লাস এ বি সি দেখলাম, এটার মধ্যে প্রাইভেট আইপি, প্রাইভেট বলতে এইটা ধরেন আমি একটা নেটওয়ার্ক করলাম, সাপোজ এই নেটওয়ার্কটা হচ্ছে, এটা হচ্ছে আমার ইন্টারনেটে কানেক্টিভিটি রাউটারে। এই যে আমি এখানে যে আইপি গুলা ইউজ করব, মানে আমার নেটওয়ার্কে, এটা একটা সার্ভার থাকতে পারে, এখানে সব যে আইপি ইউজ হবে সবগুলো কি, এগুলো হবে প্রাইভেট আইপি। আর এই যে রাউটারের সাথে যে কানেক্টিভিটিটা হবে, এটা থ্রুতে আমি কোথায় যাব, অন্য ওয়ার্ল্ডে, মানে পৃথিবীর যে কোনো যে কানেক্টিভ হবে, তো সেটা কোন আইপি ইউজ হয়, পাবলিক আইপি। ওকে, বুঝতে পেরেছি সবাই? আরেকটু এখন ক্লিয়ার করে দিলে বলেন। এটা হচ্ছে আমি আমি আপনি আপনার বাসায় ইন্টারনেট আছে, জি রাউটার আছে, এইটা দেখেন, আমি আরেকটু এখানে দেখেন, রিয়েল দেখেন, আইপি কনফিগ, আমার পিসিটা যে আইপিটা পেয়েছে এটা হচ্ছে কি একটা প্রাইভেট আইপি। ওকে, বাট আমি ইন্টারনেটে রাউটারের যাচ্ছি, আইপি হ্যাঁ, আর আমি ওই ক্ষেত্রে ইন্টারনেটে তো এই যাচ্ছি রাউটারের কোনটা দিয়ে, সাথে যে কানেক্ট, এই রাউটারের সাথে যে কানেক্ট করবে এই তো এই আইপিটা পাবে। আর আমি ইন্টারনেট পাচ্ছি কোন আইপির থ্রুতে, One এইটা, এটা হচ্ছে পাবলিক আইপি, ইওর পাবলিক আইপি। ওকে, আর আমার পিসির আইপি কোনটা, 192.168.1.8, এটা কি প্রাইভেট আইপি। এই যে আইপিটা, এখানে যত পিসি কানেক্ট হয়েছে সবগুলো কি প্রাইভেট আইপি। এর বাইরে যখন আমি যাচ্ছি, তার মানে এখানে একটা কি আইপি আছে, পাবলিক আইপি, যেটার থ্রুতে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি। বুঝাইতে পারছি কি দুইটার পার্থক্য, বুঝতে পেরেছেন সবাই? প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি বোথ হ্যাঁ, আইপিতেই কি আপনার ক্লাস এ বি সি ভাগ করা? হ্যাঁ, ক্লাস এবিসি আছে, বাট ক্লাস লেসও আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, পারি। মানে ইনিশিয়ালি ক্লাস ফুলটা আমরা শিখি, এরপর আমরা পরে ওইটা শিখে নিব। এটা হবে আমরা আমার তাহলে কি, কি দিয়ে মনে রাখবো মেইনলি, মানে চিনবো কি হ্যাঁ দিয়ে? সেটা আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখেন রেঞ্জ, ক্লাস এর হচ্ছে 10.0.0 টু 10.255.255.255, এটা হচ্ছে ক্লাস এর প্রাইভেট রেঞ্জ। ক্লাস বি এর হচ্ছে 172.16.0.0 থেকে 172.3.1.25.25, এটা হচ্ছে ক্লাস বি এর প্রাইভেট রেঞ্জ। ক্লাস সি এর হচ্ছে 152.168.0.0 থেকে 191.6.255.255, এখানে আরেকটা হবে 255। এই রেঞ্জটা কি আমরা বলছি প্রাইভেট রেঞ্জ। তো আমরা এই তিনটা রেঞ্জ মুখস্থ করছি এবং এই তিনটার বাইরে যেগুলো আইপি বাইরে হচ্ছে যা হবে, সেগুলাই হচ্ছে যেমন এখানে পাবলিক 10 এর আইপি। আগে যত আছে 1.1.1.1, ওইটা কি একটা পাবলিক আইপি, রাইট? 9.1.1.1 সেটা কি একটা পাবলিক আইপি। আবার 11 থেকে শুরু যেটা, সেটা কি পাবলিক আইপি। ওকে, 71 পর্যন্ত, 172.16, 1 থেকে 31 পর্যন্ত এটা কি প্রাইভেট রেঞ্জ। আবার যখন 32 চলে যাবে তখন সেগুলো কি পাবলিক আইপি। আবার এখানে ক্লাস সির 192.168.0.0 টু 192.168.255.255, এর বাইরে যতগুলো আছে সবগুলো কি, যেমন 193 থেকে যত আইপি আছে 2 to 3 পর্যন্ত সবগুলো হচ্ছে পাবলিক আইপি। তারপরে আপনি এই চারটা যদি মনে রাখতে পারেন, বাকি সবগুলো হচ্ছে আমার পাবলিক আইপি। পাবলিক আইপি আমরা কোথায় পাবো, পারচেজ করতে হবে কোন একটা প্রতিষ্ঠান থেকে, সেটার নাম কি, IAN, ইন্টারনেট নাম পাবলিক অ্যাসাইন আইপি নাম। মেইনলি কারা ইউজ করে? প্রত্যেকটা আইএসপি, আপনি যখন ভিপিএন করবেন, আপনার অর্গানাইজেশন যখন ইন্টারনেট ইউজ করবে, আপনার বাসায় যে রাউটারটা আছে আপনি লোকালি, বাট আপনি যখন ইন্টারনেটে যাচ্ছেন তখন তো আপনার পাবলিক আইপি দরকার হবে। ও আচ্ছা, না আমি ভুল বলছি, মানে আমি বলতে চাচ্ছিলাম প্রাইভেট কারা ইউজ করে। হ্যাঁ, প্রাইভেট কারা ইউজ করে, মানে এই আমি যে, তো পাবলিকটা পাচ্ছি আইএসপি থেকে, ঠিক আছে, রাইট, কিন্তু আমি জানতে চাচ্ছি যে প্রাইভেটটা কিভাবে আছে।
প্রাইভেট তো আপনি আপনার মতো অ্যাসাইন করবেন, যে আপনার ভেতরে ধরেন এক একটা পাবলিক আইপি তো টাকা দিয়ে পারচেজ করতে হয়, রাইট? তো আপনার প্রতিষ্ঠানে ধরেন 20টা পিসি আছে বা 50 জন ইউজার আছে, 50 জন ইউজারকে সবাইকে একটা করে আইপি দিতে হবে না কমিউনিকেশন করার জন্য? এটাও তো আমার ওই আইপি আইএসপি থেকে নিতে হয় না? না না না, আইএসপি থেকে নেবেন আপনি শুধু ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য যে আইপিটা সেটা। আর আপনার পিসি গুলো যারা কানেক্ট হবে সবাই আপনি এই যে এখান থেকে যে প্রাইভেট রেঞ্জ এর যে কোনো একটা রেঞ্জ দিয়ে দেবেন। যেমন আমি এখানে দেখেন 192.168.10.0/24 এই নেটওয়ার্কটা আমি অ্যাসাইন করব। এটা কি একটা প্রাইভেট নেটওয়ার্ক। প্রত্যেকটা পিসিতে আমি 10.1, 10.2, 10.3, 10.4 থেকে 255 পর্যন্ত যে আইপি গুলো অ্যাসাইন করবো এগুলো কি প্রাইভেট আইপি। বুঝতে ওই ক্ষেত্রে পেরেছি? আলাদা সার্ভার লাগবে না? না, কিছু লাগবে না, ম্যানুয়ালি বসাবেন। ম্যানুয়ালি আমরা পিসি এই যে এখানে আইপি বসাতে পারি না, এই যে আইপি কোথায় বসাই, এই যে এখানে ক্লিক করে ইথারনেট চেঞ্জ অ্যাডাপ্টার, এখানে হচ্ছে ইথারনেট প্রপার্টিজ, এখানে TCP/4 প্রপার্টিজ, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা আছে হচ্ছে obtain an IP address automatically, it's use the following IP address। অটোমেটিক্যালি বলতে আপনার অর্গানাইজেশনে যদি ওইটাকে বলে DHCP সার্ভার, মানে অটো আইপি প্রত্যেকটা পিসি কানেক্ট করে নিয়ে নেবে। আরেকটা হচ্ছে আমি ম্যানুয়ালি বসাতে পারি 192.168.10. ধরুন আমার এটার আইপি দিলাম 2, এরপর সাবনেট মাস্ক, এরপর হচ্ছে গেটওয়ে যদি থাকে দিতে পারেন। এটা হচ্ছে আমার পিসি একটা আইপি অ্যাসাইন করলাম। এটাকে বুঝতে পেরেছি? প্রাইভেট আইপি হচ্ছে আপনার ভেতরে যতগুলো পিসি থাকবে, মোবাইল থাকবে, সবাই কোন আইপি নেবে, প্রাইভেট আইপি। ওই প্রাইভেট আইপি রাউটার পর্যন্ত যাবে, রাউটার আবার কি করবে, সেই আইপি গুলোকে ট্রান্সলেট করে পাবলিক আইপির সাথে কানেক্ট করে দিবে আপনাকে। ওই মেকানিজমটা রাউটারে আমরা কনফিগার করে দেই, সেটা আপনারা শিখবেন আস্তে আস্তে। জাস্ট এইটা বুঝুন যে আচ্ছা, প্রাইভেট আইপি গুলো আমার প্রাইভেট আইপি গুলো তাহলে হচ্ছে আমার হচ্ছে ওই যে লিজ লাইন যেটা ইন্ট্রানেটের ভেতরের যে অ্যাসাইনড আইপি হ্যাঁ, সেই। আপনি রাইট, আপনার যে হোস্ট গুলা যে আইপি গুলো পাচ্ছে সেগুলো হচ্ছে প্রাইভেট আইপি। আর আমরা ওই AWS এর যে আইপি গুলো ইউজ করি ওইগুলোর কি বলে, ওই আইপি গুলোর নাম কি তাহলে? পাবলিক আইপি। না, ওইটা তো অন্যজন অ্যাক্সেস AWS করতে যখন পারবে অ্যাক্সেস না। করেন প্রত্যেকটা ডেডিকেটেড সার্ভারে একটা করে আইপি দিয়ে থাকে, রাইট? যে আইপি দিয়ে আপনার অ্যাক্সেস পান ওইটা পাবলিক আমাদের আইপি। অফিসের মধ্যে আপনার মানে 5 জনকে একটা আইপি দিছে, এর বাইরে অ্যাক্সেস করতে পারে না কেউ, তাও টাইম লিমিটের হ্যাঁ মধ্যে আর কি। তো হ্যাঁ ওই হ্যাঁ, ক্ষেত্রে তো বুঝতে পারছি। আমরা ডেডিকেটেডলি করতেছি, মানে ওইটা প্রাইভেট হওয়ার কথা না ওই না না জিনিসটা না, ওইটা পাবলিক। পাবলিক প্রাইভেটে তো আপনার ডেডিকেটেডলি আপনি ইউজ করতে পারবেন। পাবলিক আইপিও আপনি ডেডিকেটলি ইউজ করতে পারবেন, সেটা যদি আপনি কিনে নেন আর কি। একটা জিনিস সিম্পল বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি দাঁড়া। প্রাইভেট আইপি হচ্ছে আমার লোকাল নেটওয়ার্ক, মানে আমার অফিসের মধ্যে যত পিসি আছে সেগুলো সবাই কোন আইপি অ্যাসাইন করবো, আমি প্রাইভেট আইপি। আর এই প্রাইভেট আইপি গুলোকে সবার যখন আমি আউট ওয়ার্ল্ডে, মানে আমার অফিসের বাইরে ইন্টারনেটের বিভিন্ন জায়গায় কানেক্ট হবে, ওই দিকে যেতে হলে আমার কি দরকার, আইপি দরকার হবে পাবলিক আইপি। তার মানে স্যার প্রাইভেট আইপি কয়টা পাবে না পাবে সেটা তো আমি ডিসাইড করতে পারবো, তাই না? আমার এক্স্যাক্টলি, অফিসের প্রাইভেট আইপি আপনার কতগুলো আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন, 100, 150, 200। আর যদি আপনি পাবলিক আইপি শুধু এখানে একটা বা দুইটা থাকবে, যেটা থ্রোতে এখানের প্রাইভেটের যত আছে সবাই ইন্টারনেট অ্যাক্সেস পাবে। মানে ইন্টারনেটে যেতে হলে আপনার পাবলিক আইপি লাগবে, দ্যাটস ইট। আর আপনার লোকালি আমার এই নেটওয়ার্কে যারা থাকবে সবাই ইউজ করবে প্রাইভেট আইপি।
বুঝতে পারছি? স্যার ক্লাস হ্যাঁ, বুঝতে আইপি কি সচরাচর আমরা ইউজ করতে পারি না? এটা কি শুধু বড় বড় আপনার ইন্ডাস্ট্রিয়ালদের ক্ষেত্রে ইউজ হয়, সার্ভারের ক্ষেত্রে? কোন আইপি? ওটা ক্লাস বি, ক্লাস বি, আবার বলেন, প্রশ্নটা বুঝি না। ক্লাস বি অবশ্যই ইউজ করতে পারে, যে আমরা কেউ ইউজ করতে পারে। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, যে কেউ ইউজ করতে পারেন। এটা এন্টারপ্রাইজেরা ইউজ করবে। আপ ডাউন হবে স্যার কস্ট। বলেন, এখন বলেন। স্যার প্রশ্ন করেন। আমি বলতে চাচ্ছিলাম যে কস্ট কি সেম থাকবে না কস্ট আপ ডাউন হবে ক্লাস বি বা ক্লাস এ এর কস্ট আইপি? আপ ডাউন হবে না, কস্ট ডিপেন্ড করে আপনি কতগুলো আইপি নিচ্ছেন সেটার উপরে। আচ্ছা এই যে মানে এটা একটা same অর্গানাইজেশন, এটাকে বলে আইএএনএ। হ্যাঁ, হ্যাঁ এরা ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। এদের কাছ থেকে পাবলিক আইপি পারচেজ করতে হয়। মানে আপনি যদি পাবলিক আইপি ইউজ করতে চান, আপনাকে কি করতে হবে? কিনতে হবে। আর এশিয়ার জন্য একটা হচ্ছে হচ্ছে অ্যাপনিক। অ্যাপনিক মানে এশিয়াতে আমরা যারা আছি এরা পারচেজ করতে চাইলে এই যে এই অর্গানাইজেশন থেকে নিতে হবে। গেট আইপি অ্যাড্রেস। আপনার অর্গানাইজেশন থাকলে কিছু ডকুমেন্ট চাইবে, সেটা দিলে, টাকা দিলে ওরা কি করবে? আপনাকে আইপি দিবে, মানে পাবলিক আইপি। আর প্রাইভেট আইপি তো আপনি আপনার ইচ্ছা মতোই ইউজ করতে পারবেন যতগুলো, এক্ষেত্রে তো কোনো টাকা দিতে হচ্ছে না। প্রাইভেট আইপি জাস্ট এইটা ইউজ করার ক্ষেত্রে কি কেবল হ্যাঁ, বলেন। কানেক্টিভিটি লাগবে নাকি? না, আপনার বাসায় কি ওয়াইফাই রাউটার না? রাউটার দিয়ে না না, ওয়াইফাই রাউটারে ধরেন আপনার আমার মোবাইল। হ্যাঁ, বলেন। আমার অফিসের মধ্যে আপনার মানে 2টা বা 3টা পিসি মানে কানেক্ট করব আমি একই আইপিতে, ওই ক্ষেত্রে কি কেবল নেটওয়ার্ক ইউজ করতে হবে না নাকি? আপনার ওয়াইফাই থাকলে ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবেন। না, পিসিতে সিপিইউতে। হ্যাঁ, সিপিইউ তে ওয়াইফাই তো কানেক্ট করা যাবে, কেবল দিয়েও কানেক্ট করা যাবে। বাট একই আইপি দুইটা পিসিতে কানেক্ট করতে পারবেন না। তাহলে কি হবে? কনফ্লিক্ট হবে। আলাদা আলাদা ইউজ করতে হবে। যেমন ধরেন 192.168.1 একটা, আরেকটা 1.2, দুইটা পিসি, দুইটা আইপি। ওকে। এগুলো আরো দেখবেন, আরো শিখবেন। অনেক অনেক এগুলো নিয়ে অনেক কাজ আছে আমাদের। হ্যাঁ, জাস্ট এটা মাথায় রাখেন, প্রাইভেট আর পাবলিক। আর আইপি আমরা কোথায় অ্যাসাইন করি? কোথায় অ্যাসাইন করি? এই যে এখানে রাইট বাটন ক্লিক করে যাওয়া যায়। আবার কোথায়? কন্ট্রোল প্যানেলে। কোন একটা পিসিতে যদি কেউ বলে একটা আইপি অ্যাসাইন করতে, কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল এখানে অনেক অপশন আছে। এখানে কোথায় যাব আমরা? নেটওয়ার্ক এন্ড শেয়ারিং এ যাব। এখান থেকে যে চেঞ্জ অ্যাডাপ্টার, এখানে দেখেন এইটা হচ্ছে ইথারনেট, মানে আপনার LAN কেবলের ইথারনেট। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, গিয়ে টিসিপি আইপি, যেহেতু IP4 ইউজ করবো, IP4। এখানে আরেকটা আছে 6। সো আমরা এখানে গিয়ে প্রপার্টিসে যাব। এইখানে ক্লিক করে এখানে আইপি গুলো অ্যাসাইন করতে হয়। কি কি দিতে হয়? আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে। এখন এই তিনটা জিনিস কি জিনিস দেখেন। এটা তো আগেই বললাম যে আইপি, একটা আইপি, রাইট? আর এইটা হচ্ছে কি, সাবনেট মাস্কটা আসলে ডিফাইন করতেছে একটা নেটওয়ার্ক। যেহেতু ক্লাস সাবনেট মাস্টার অটো নিয়ে নেবে না স্যার? অটো হ্যাঁ অটো নিয়ে নেবে না? আমি একটা আইপি অটো বসানো। নিয়ে নেবে, বাট আপনাকে তো বুঝতে হবে সবসময় অটো নাও হতে পারে, অনেক সময় এটা চেঞ্জও আসে। আরো পরে আপনারা শিখবেন আর কি। এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে দেখেন, এটা কোন আইপি? ক্লাস সি এর আইপি, রাইট? ক্লাস সি এর আইপি। 192 হ্যাঁ, 192.168.10, এটা ক্লাস সি এর আইপি। ক্লাস সি এর আইপি 24 বিট কি নেটওয়ার্ক। ওই যে একটু আগে দেখিয়েছিলাম কি, 24 বিট সি এর জন্য নেটওয়ার্ক, আর 8 বিট হচ্ছে হোস্ট। এই জন্য 24 বিট, এই 8 বিট, 8 বিট, 8 বিট, এগুলো হচ্ছে হাই, সবগুলো 111, মানে ম্যাক্সিমাম ভ্যালু সেট করা। আর এটা হচ্ছে 0 2 to the power 8, মানে 256টা আইপি ব্লক এই নেটওয়ার্কে অ্যাসাইন করা যাবে, এর বেশি যাবে না। আর এটা গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে সাধারণত কোনটা হয়? আপনি যখন আপনার নেটওয়ার্ক থেকে, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, রাইট?
ধরেন এটা আমার অফিস সুইচ, সেখান থেকে সবার কানেক্টেড। এখান থেকে আমার নেটওয়ার্ক থেকে যেই ইন্টারফেস অথবা যেই আইপি দিয়ে আমি বাইরের ওয়ার্ল্ডে কানেক্ট হব বা অন্য নেটওয়ার্কে কানেক্ট হব, সেটাকে আমরা কি বলছি, গেটওয়ে। মানে যেই পাথ দিয়ে আমি আমার নেটওয়ার্ক থেকে বাইরে যাব। কথাটা বুঝতে পেরেছি? আপনি যখন আপনার ঘর থেকে বাইরে হন মেইন দরজা দিয়ে, আপনার মেইন দরজাটা গেটওয়ে, রাইট? আপনি যখন আপনার নেটওয়ার্ক থেকে বাইরের নেটওয়ার্কে যাবেন, এই বাইরের যাওয়ার ইন্টারফেসের যে আইপিটা বসানো থাকে সেটাকে আমরা কি বলি, গেটওয়ে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কেউ? স্যার এটাকে আরেকবার বলে একটু বলেন। ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে হচ্ছে গেটওয়েটা যেটা, সেটা কি আমি আমার মতো করে দেব না এটা অটোমেটিক্যালি হয়ে যাবে? অটোমেটিক্যালি সেইটা কোনো কিছুই হবে না, এটা আপনাকে ওখানে কনফিগার করতে হবে, অ্যাসাইন করতে হবে। এগুলা আমার করবেন তো আমরা তাহলে মাত্র। প্রথমে আমাদের আমাদের দুইটা আপনার ঠিক থাকবে, থার্ড এবং ফোর্থ পার্ট আমাকে চেঞ্জ করতে হবে ডিফল্ট গেটওয়ের ক্ষেত্রে। বুঝি নাই। এই দেখেন, এইটা পর্যন্ত ঠিক থাকবে, তারপর কি চেঞ্জ হবে দুইটা? আবার বলেন। যেমন আমরা নরমালি ক্লাস সি আইপিটাই ধরি 192.168.10.1। তো হ্যাঁ, আমি ডিফল্ট গেটওয়ে যেটা, সেটাকে আমি লাস্ট দুই দিয়ে দিই। যেমন 10.1 এর জায়গায় যদি আমি 168 বা 152 এরকম কোনো কিছু দিতে পারবো। 192.168.10. 1 মানে 1 থেকে এটা 254 যে কোনো আইপি হ্যাঁ অ্যাসাইন হ্যাঁ করতে পারবেন গেটওয়ে। বাট এই আইপিটা কোথায় অ্যাসাইন করতে হবে? এই যে রাউটারের ইন্টারফেসে। ওকে, এইখানে যে আইপিটা অ্যাসাইন করবেন 1 থেকে 254টার মধ্যে যে কোনো একটা আইপি অ্যাসাইন করবেন, সেটাই হবে আপনার গেটওয়ে। যেমন দেখেন আমার পিসিতে কি আছে, একটা আইপি দেখাচ্ছে, এই আইপি সাবনেট, আর এটা কি, একটা গেটওয়ে 1.1। এখানে 1.1 কনফিগার করা হয়েছে বলে 1.1 নিচ্ছে। আমি এখানে 1.10 দিতে পারতাম, 1.20 দিতে পারতাম, মানে ওইখানে কনফিগার যেটা করতাম রাউটারে, এখানে সেটাই আসতো। ওকে, আইপি কিভাবে বসিয়েছি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি সবাই? মানে আপনার পিসিতে যদি কেউ বলে একটা আইপি বসাতে পারবেন, দেখেন কন্ট্রোল প্যানেল, কোথায় গিয়েছি, কন্ট্রোল প্যানেল, মানে একদম এবিসি থেকে শেখাই। নেটওয়ার্ক, চেঞ্জ অ্যাডাপ্টার, এখানে গিয়ে যে অ্যাডাপ্টারটা দেখাবে এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, এখানে কি টিসিপি সিলেক্ট করে প্রপার্টিস, এখানে আমরা আইপি, এখানে আরেকটা আছে কি ডিএনএস, আরেকটা কি অ্যাসাইন এখানে করতে যে হয়, ডিএনএস। চারটা আছে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে ডিভাইস। এটা হচ্ছে সিলেক্ট করলে অটো আইপি, মানে যদি ডিএইচসিপি একটা সার্ভার থাকে, ওটা আপনারা শিখবেন পরে কিভাবে কনফিগার করতে হয়। ডিএইচসিপি সার্ভার যদি অ্যাসাইন করা থাকে আপনার নেটওয়ার্কে, তাহলে এইটা এনাবল করলে কি হবে, সে অটো একটা আইপি নিয়ে নেবে। যেমন আমার পিসি কিন্তু অটো একটা আইপি নিয়েছে, এই যে আইপি, রাইট? এটা কিন্তু আমি কোথাও অ্যাসাইন করি নাই, এটা কোথায় আছে, আমার রাউটারে কনফিগার করা আছে। বাট আমার পিসি ওখান থেকে একটা আইপি নিয়ে এসেছে, কেন? রাউটারে ডিএইচসিপি কনফিগার করা আছে এবং আমি বলে দিছি obtain an IP address automatically। অটোমেটিক্যালি কোথা থেকে নেবে, রাউটারে অথবা আমি কোনো ডিএইচসিপি সার্ভারে যদি কনফিগার করে থাকি সেখান থেকে অটো নেবে। আর যদি আমি ওখানে কনফিগার না করি তখন আমাকে ম্যানুয়ালি, এটাকে বলে স্ট্যাটিক আইপি, মানে স্ট্যাটিক্যালি আপনি যদি বসাতে চান তখন আপনাকে এখানে বসাতে হবে, একটা আইপি অ্যাসাইন করতে হবে। কি জটিল লাগে সবার? না এখানে স্যার, অনেক মজা লাগতেছে। অনেক কথা হবে। এটা হচ্ছে ডিএনএস সার্ভার, ডিএনএস ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস। এই দুইটার পার্থক্য বুঝতে পেরেছি, ডিএইচসিপি আর এটা। ডিএইচসিপি তো অটো নিবে আইপি, আর এটা হচ্ছে আমার ম্যানুয়ালি, আমি যদি আমার পিসিতে অ্যাসাইন করতে চাই। 8
ডট স্যার আমার এইট একটা ডট প্রশ্ন এইট ছিল স্যার। ইয়েস প্লিজ। স্যার যে আইপি অ্যাড্রেসে স্যার লাস্টে যে ডিজিটটা যেমন আছে 192.168.1 সিরিজ হুম ডট হুম 10, আমার আরেকটা ধরেন আমি অন্য পিসি বা ওটা তো আর 10 ইউজ করতে পারবো না, ওখানে না হয়তো না না 11314 এরকম এক একটা করে দিতে হবে। রাইট, এইটা ধরেন আমি দিলাম 2, পরের জি পিসিতে দেবেন 3, তার আরেকটা হলে 4, আরেকটা হলে 5, দুইটা পিসিতে জি যখন 5 দেবেন তখন একটা মেসেজ অটো পপ আপ হবে কি কনফ্লিক্ট, আইপি কনফ্লিক্ট, দুইটা পিসিতে মেসেজ পাবেন, ঠিক আছে? জি স্যার। স্যার এই যে এটার আগেরটা স্যার যে 1 ডট, হ্যাঁ এর আগে যে 1 ডটটা স্যার, এই যেমন আমি আইপি ক্যামেরাতে ইউজ করি যে 1 ডট থাকে কোনটা 0 থাকে, বাট হ্যাঁ হ্যাঁ সেম না হইলে স্যার আমরা কারেকশন পায় না আর কি। হ্যাঁ পাবেন না তো। এই যে একটাকে বললাম, এই যে 24 বিট কি নেটওয়ার্ক, রাইট? জি এইটা ফিক্সড রাখতে হবে আপনার, এই তিনটা ফিক্সড রেখে আপনি শুধু এইটা চেঞ্জ করতে পারবেন, জি বুঝা গেছে? জি তো আপনাকে নেটওয়ার্কটা ফিক্সড রাখতেই হবে, শুধু আইপি হোস্ট যেটা এইটা আপনি চেঞ্জ করতে পারবেন সবার ক্ষেত্রে। তো একটাকে দিলেন 1, আরেকটা যদি ইতে গিয়ে দিলেন 2 ক্যামেরাতে, তখন কিন্তু পাবে না, তখন কিন্তু দুইটা নেটওয়ার্ক হয়ে গেল। ওকে জি জি স্যার। ওকে, এখন দেখেন আসি ডিএনএস। এটা দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস, ডোমেইন নেম সিস্টেম। এটাকে কি বলে? ডোমেইন নেম সিস্টেম। এটা কাজ কি করে? এই যে আমি একটু আগে ধরেন আমি একটা ব্রাউজ করলাম, ধরেন cisco.com, রাইট? cisco.com এটা কি একটা না ওয়েবসাইট, রাইট? আমি খাইছি ভাত। এটা কি একটা না ভাত খাইছি, এই যে আইসি ওয়েবসাইট, খাইলাম সন্ধ্যা। নাম কি ভাত cisco.com। তো দেখে আগে খাই এটা আমি নিছি। সিএস ব্রাউজারে করলে গিয়ে আবার ভালো ব্রাউজ হয়। করে, কোনটা বানাইছেন? ওই দুইটার উঠেই নাই। পেজটা ওপেন হয়ে গেছে দেখেন cisco.com, বাট মেইন কাজটা হচ্ছে কোথায়? এইটার ব্যাক এন্ডে কি আছে? একটা আইপি। সিসকোর কোন আইপিটি ইউজ হয়েছে আমি একটু দেখি, nslookup cisco.com। দেখেন এর জন্য এইটা হচ্ছে আইপি, এই ওয়েবসাইটটা কোথায় আছে? এই আইপি যে সার্ভারে অ্যাসাইন করা আছে সেখানে আছে। আমি যখন cisco.com লিখছি তখন আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু এখানে, এই আইপিটা দিয়ে আমরা ব্রাউজ করলে সিসকো ওপেন হবে। কোথায় নিয়ে গেল? সে আমাকে সিসকো পোর্টালে কিন্তু নিয়ে যাবে, দেখছেন? তার মানে ডিএনএস কি কাজ করতেছে? আমি যখন নেম লিখতেছি সে আমাকে আইপির কাছে নিয়ে যাচ্ছে, আবার আইপি যখন দিচ্ছি তখন সে নেমের কাছে নিয়ে যাচ্ছে। আইপি মনে রাখা কঠিন, এই জন্য এইটার সলিউশন হচ্ছে ডিএনএস। google.com এটা মনে রাখা ইজি না? আমাদের জন্য ফ্রেন্ডলি, যে আমরা নামটা মনে রাখতেছি, ব্রাউজ করতেছি, বাট মেইন ইনফরমেশন কিন্তু থাকে হচ্ছে আইপিতে। আইপি মনে রাখা টাফ, বা আপনাকে যদি এখন বলতে হতো 172.172.217.194.101, এইটা হলো গুগল, তাহলে এটা মনে রাখা কষ্ট তার ছিল মানে না? DNS-টা একটা আপনার কনভার্টার হিসেবে ইউজ হচ্ছে, যে আমাকে রাইট, একটা সাইট রিজলভার, কনভার্টার। এটা বলে রিজলভ, ফরওয়ার্ড জোন, রিভার্স জোন। তার মানে এটা কনভার্ট করতেছে, আমি নাম লিখে নিচ্ছি, সে কিন্তু এইগুলার কাছে নিয়ে যাচ্ছে আইপিতে। মেইন এক কাজ করে আইপি, ডিএনএস এই কাজটাই করে, না না নেম থেকে আইপি, আই থেকে নেম কনভার্ট করে কানেক্ট করে দিচ্ছে। এগুলো হচ্ছে যে গুগলের আইপি। আপনি এইটা ব্রাউজ করলেও গুগল পেজটাই ওপেন হবে। তো ডিএনএস এই কাজটাই করতেছে, দেখছেন আসছে? তার মানে আমার আইপিটা মনে রাখা কঠিন, এই জন্যই ডিএনএস এই কাজটা করে দিচ্ছে, যে আমি গুগল যখন লিখছি সে আমাকে নিয়ে যাচ্ছে এখানে। এই আইপি গুলো, এইগুলা হচ্ছে সব হচ্ছে গুগলের আইপি। বোঝা গেছে ডিএনএস এর কাজ? কে বুঝি নাই? স্যার বুঝে গেছে। স্যার গুগল তো মনে হয় আরো আছে, গুগল আইপি তো মনে হয় আরো আছে না স্যার? অনেক আছে, এটা তো সার্ভার তো এক একজন এক এক রকম, ওটা তো সার্ভার একটা না। তো এটা হচ্ছে ডিএনএস এর কাজ। আপনার অনেক অর্গানাইজেশন নিজেদেরও ডিএনএস আছে, সেটা কি করে? ওই ট্রান্সলেট করে সে অন্য কোথাও নিয়ে নেয়। 8.8.8 এটা হচ্ছে গুগলের একটা
ফ্রি ডিএনএস সার্ভার। এটা যে কেউ ইউজ করতে পারে যে কোনো জায়গায়, মানে যাদের ডিএনএস সার্ভার নাই তারা এটা ইউজ করে। ওকে, বুঝতে পারছি। আইপি বসাতে পারবো, সবাই অ্যাসাইন করতে পারবো পিসিতে। অ্যাসাইন করার পর চেক করব কিভাবে, এই যে প্রশ্ন আইপি। ছিল ইয়েস, স্যার, আমি তো আইপি বসালাম, সাবনেট মাস্কও বসালাম, গেটওয়ে বসালাম, ডিএনএসটা আমি কি দেব সেক্ষেত্রে ক্লাস সির ক্ষেত্রে? ক্লাস সি না, ডিএনএস হচ্ছে আপনি যাদের কাছ থেকে কানেকশন নেবেন ইন্টারনেট, তারা আপনাকে একটা ডিএনএস নাম্বার শেয়ার করবে যদি বাহির থেকে নেন। আর আপনি যদি ধরেন একটা কর্পোরেট আছে, আপনার নিজস্ব নেটওয়ার্ক আছে, সেখানে যদি আপনি একটা ডিএনএস সার্ভার অ্যাসাইন কনফিগার করেন, সেই ডিএনএস সার্ভার নিশ্চয়ই কোনো একটা আইপি থাকবে, সেই আইপিটা ওখানে দেবেন। আর যদি কোনো কিছুই না থাকে, আপনি গুগলের ওই যে বললাম 8.8.8 ওইটা দিলেও কাজ করবে। বুঝে গেছে? বুঝতে পেরেছি? কনফিউশন থাকলে বলেন। সো আমি যে আইপিটা অ্যাসাইন করলাম সেটা দেখবো কিভাবে, এই যে আইপি কনফিগ, আইপি কনফিগ। তখন দেখা যায় যে আমার যেমন এটা হচ্ছে ওয়্যারলেস, দেখেন ওয়্যারলেস, আমি ওয়াইফাইতে কানেক্ট আছে এই জন্য কি দেখাচ্ছে ওয়্যারলেস অ্যাডাপ্টার। আমি যদি ফিজিক্যালি কানেক্ট থাকতাম, মানে আমার ল্যান কেবল দিয়ে যদি কানেক্ট থাকতাম সুইচের সাথে বা রাউটারের সাথে, তখন আমার আইপিটা দেখাতো এই যে এইখানে ইথারনেট অ্যাডাপ্টার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সবাই? আমি অনেক স্লো যাচ্ছি, হ্যাঁ, বুঝতে যেন আপনারা পেরেছি। একটু বুঝতে পারেন এই জন্য। সো এটা হচ্ছে, সো আমার পিসির আইপি আমি চেক করব হচ্ছে আইপি কনফিগ, সরি আইপি কনফিগ। এটা দিলেই এই যে আমার হচ্ছে দেখাচ্ছে এটা ওয়্যারলেস। আর ফিজিক্যালি থাকলে এখানে দেখেন আইপি। আরেকটা হচ্ছে কমান্ড। স্যার, এই ক্লাস স্যার রেকর্ড হচ্ছে? ইয়েস, সামওয়ান ইজ রেকর্ডিং। কে যেন রেকর্ড করছে, এই জন্য আর আমি রেকর্ড চালাইনি। কারণ আরেকটা স্যার দেখেন, নেট প্রচন্ড স্লো আছে তো, পরবর্তীতে ব্যাকআপ নেওয়া যায় তো। আইপি কনফিগ, আরেকটা কমান্ড আছে স্ল্যাশ অল। দেখেন দুইটা পার্থক্য কি, এখানে শুধু দেখাচ্ছে কি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে। আরো ডিটেলস যদি আমি দেখতে চাই যে আমার এই পিসিটার হোস্ট নেম কি, ডিএনএস কি, তখন আমাকে কি দিতে হবে, আইপি কনফিগ স্ল্যাশ স্পেস দিয়ে স্ল্যাশ অল। এটা দিলে দেখেন আরো অনেক ডিটেলস ইনফরমেশন দেখায়। তখন দেখাচ্ছিল দেখেন শুধু এই আইপি তিনটা দেখাচ্ছিল, দুইটা আর সাবনেট মাস্ক, রাইট? আর এখন দেখেন আপনার যে ওয়্যারলেস কার্ড আছে সেটা সহ, তার ফিজিক্যাল অ্যাড্রেস সহ, ডিএসসি প্যারামিটার আছে কিনা, ডিএনএস সহ এভরিথিং। ইভেন উপরে গেলে আরেকটা ওপেন করি, সিএমডি মোড, সিএমডি কমান্ড প্রম্পট, এখানে গিয়ে আইপি কনফিগ স্ল্যাশ অল। ইভেন এখানে দেখেন আপনার পিসির হোস্ট নেম কি, এটা সব দেখাবে। যেটাতে আইপি কনফিগ দিলে সেটা দেখাবে না, আইপি কনফিগে শুধু যতটুকু প্রয়োজন লিমিটেড সেইটাই দেখাবে, শুধু আইপি গুলো। ঠিক আছে, শুধু আইপির ইনফরমেশন আইপি কনফিগ, এবং আইপি কনফিগ স্ল্যাশ অল দিলে আপনি ডিটেলস সব পাবেন, ফিজিক্যাল অ্যাড্রেস সহ, ডিএনএস এভরিথিং। দুইটার পার্থক্য বুঝতে পেরেছি? তো আপনার পিসিতে আপনি চেক করতে পারবেন নাকি? হ্যাঁ, আবার আপনার ইন্টারনেট আছে কিনা সেটা চেক করবেন কিভাবে? আইপি অ্যাড্রেস যদি অ্যাসাইন থাকে IPv4 এ, হ্যাঁ, তাহলে আইপি, বুঝবো এরপরও যে আরেকটা কি পিং, পিং, হ্যাঁ, পিং দিয়ে স্পেস দিয়ে 8.8.8.8, এটা কি গুগলের ডিএনএস। আপনি যদি এইটাও পিং করেন আপনার বাসায় বসে, যে আপনার ইন্টারনেটে এটা কমান্ড প্রম্পট ওপেন করে পিং যদি রিপ্লাই পান, তার মানে কি আপনার কানেকশন ওকে। কিন্তু এটা ইন্টারনেটের ভিতরে তো হবে না, কারণ হচ্ছে গুগল তো হ্যাঁ, কানেকশন থাকে। ইন্টারনেটে হবে না, তখন আপনাকে কি করতে হবে, পিং 192.168.10.
অথবা 1.7 যেটা আপনার সাথে হোস্টে কানেক্ট আছে, এটা হচ্ছে আমার আরেকটা ল্যাপটপ পাশে ওপেন করে রেখেছি সেইটার আইপি। ঠিক আছে, তখন আমার ওই পিস ল্যাপটপটা পিং করলাম, দ্যাটস মিন কি আমার ওইটার সাথে কানেক্টিভিটি ঠিক আছে, রাইট? হুম। এটাও চেক করা রয়ে যে আমার ওই হোস্টের সাথে কানেক্টিভিটি, যদি কানেকশন না পেতো তখন কি আসতো, তাহলে কানেকশন যদি ঠিক না থাকতো Failed তাহলে কি আসতো। আসতো, লস আসতো। 168 1 ডট ধরেন দেখি 20 কোথাও কানেক্ট নাই আই বিলিভ, তাহলে এইটার ক্ষেত্রে কি আসবে, কোথাও কানেকশন নাই, ওই দেখেন ডেস্টিনেশন হোস্ট Unreachable. আনরিচেবল অথবা রিকোয়েস্ট টাইম আউট, তখন বুঝতে হবে আমার ওইটা এই আইপিটা কোথাও ইউজ নাই, অথবা ওই আইপি যদি কোথাও অ্যাসাইন হয়েও থাকে ওইটার সাথে আমার কানেকশনে কোনো প্রবলেম আছে, রাইট? হুম। তখন এটা ট্রাভেল শুট। আমরা হচ্ছে ওয়ার্কস্টেশন দিয়ে পিং করি, মানে ইন্টারনেটের ভিতরে ওয়ার্কস্টেশন আইপি অ্যাড্রেসটা যেহেতু সব হয় না। ডিএনএস অলরেডি বলে ফেলছে এটা কি, রাইট? নেম থেকে আইপি, আইপি থেকে নেম, সবাই আশা করি বুঝতে পেরেছেন যে আমার কল বা এর আইপি কি, এনএস লুকআপ দিয়ে আমি আইপি চেক করতে পারি যে কোনো ডোমেইনের বা ওয়েবসাইটের অ্যাড্রেস কোনটা, google.com, এগুলো সব হচ্ছে কি পাবলিক আইপি, এগুলো কি আইপি, এগুলো কিন্তু পাবলিক আইপি, বুঝছেন? 172 গুগল সার্ভার ইউজ হয়েছে। আবার এগুলো হচ্ছে কি আইপি ভার্সন 6, এনএস লুকআপ বাংলাদেশের একটা দেখি প্রথম আলো.com, দেখেন এই দুইটা আইপি কার আইপি, প্রথম আলোর আইপি, যেটা হচ্ছে এগুলো হাইড করা যায়, যারা কনফিগার করে চাইলে তারা হাইড করতে পারে। ওকে, তার মানে এই এটা যে কি আমরা ওনারা পাবলিক আইপি ওনারা হচ্ছে কিনে নিয়েছে না? হ্যাঁ কিনে নিয়েছে, রাইট? এগুলো তো এটার এখানেই জন্য তো তাদের ওদের পে ডোমেইন, করতে হবে। এদের যে আমার ওয়েবসাইট guess। এই সার্ভারে হোস্ট করা, হ্যাঁ, এবং সেই সার্ভারের আইপি হচ্ছে এগুলো, মানে আমার এই যে ওয়েবসাইট ব্রাউজ করছে এই কন্টেন্ট গুলো যে সার্ভারে আছে সেই সার্ভারে কানেক্ট করা কি আছে, পাবলিক আইপি। যেমন ওই যে বললাম এই আইপি দিয়েও আমি ব্রাউজ করতে পারবো, ডিরেক্ট কোথায় যাবে, গুগলে। আমি google.com না লিখে আইপি যদি লিখি সে আমাকে গুগলে নিয়ে যাবে, কারণ এইটাই হচ্ছে মেইন জিনিস, আইপিতেই সব ডিটেলস থাকে। আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড গুগল একটা নাম, যেন সবাই ইউজার ফ্রেন্ডলি, মনে রাখা ইজি, সবার অ্যাক্সেস পাবে ইজি, এই জন্য। এই যে বলছে এ ওয়ে টু ট্রান্সলেট হিউম্যান রিডেবল নেমস ইনটু আইপি অ্যাড্রেস, ওকে, এইটার জন্য মেইনলি ডিএনএস কাজ করে। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করার দরকার নেই, আমি শীট দিয়ে দেবো, আপনারা দেখে নিয়েন। এটা আসলে কখনো করেন না, পিসির ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা যায়, মানে এটা যারা হ্যাকিং বা আদার্স অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে, স্প্যাম টিস্প্যাম করতে থাকে, তারা ম্যাক অ্যাড্রেস গুলো চেঞ্জ করে। এই এটা কি চ্যাপ্টারটা না টেম্পোরারি? টেম্পোরারি, আবার এটা চেঞ্জ করলে ঝামেলা হয়, আপনার ফুল পিসি রিসেট মিসেট না দিলে আগের অবস্থায় রিটার্ন আসবে না। জাস্ট এটা দেখানো যে কিভাবে চেঞ্জ করতে হয়, এটাই। এই যে ডিভাইস ম্যানেজারে গিয়ে প্রপার্টিসে গিয়ে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের প্রপার্টিসে গিয়ে এখানে দেখাই দেই, তারপরও নাহলে আবার বলবেন যে দেখাই নাই, কারণ এটা ম্যান্ডেটরি কিছু না, মানে এটা হচ্ছে দুষ্ট লোকের কাজ। হ্যাঁ, ইথিক্যাল হ্যাকার যারা তারা তো এটা ইউজ এক্স্যাক্টলি, করে। হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে আইপি চেঞ্জ, অ্যাডভান্সে গিয়ে অ্যাডভান্স ওখান থেকে চেঞ্জ করে নেবেন, দেখে নিয়েন এটা, হ্যাঁ। আমি আরেকটা ইম্পর্টেন্ট কিছুতে যাই, ডিএমডি এডিট, এটা আরেকটা প্রসেস। আইপিটা ভালো করে শিখবেন, নেটওয়ার্কিং এ এই যে পিং দেখালাম, ট্রান্স ইফ কনফিগ, ডিএনএস কি কাজ করে, ডিএসসি কাজ করে, এই ইনফরমেশন গুলো হচ্ছে মেইন কি পয়েন্ট, ঠিক আছে? এইগুলা এখন আরেক থেকে কি আপনার ভেন্ডরে কি এক্সাম মানে কোশ্চেন থাকে? আমরা তো সিসিএন এ ধরি নাই, আমরা শুধু বেসিক কি করছি, আইপি থেকে তো ও, অবশ্যই থাকবে। আইপি হুম। থেকে অনেকগুলা প্রশ্ন থাকে, 3টা 4টা, এই যে পাবলিক আইপি প্রাইভেট আইপি কোনটা কোনটা কোন ক্লাসের আইপি, এগুলো থেকে আইপি তে অনেকই থাকে, প্রশ্ন থাকে। আর এই যে আপনারা
পিং টিং এগুলো তো অবশ্যই জানতেই হবে। আর কিভাবে আইপি চেক করে, কিভাবে দেখতে হয়, কিভাবে পিং করতে হয়, এগুলো হচ্ছে ট্রাবল শুটিং এর পার্টে থাকে। ইভেন আপনি রিয়েল লাইফে কাজ করতে গেলে এগুলো তো অবশ্যই লাগবে, যে আজকে যেগুলো দেখালাম, আইপি কিভাবে বসাবেন, কিভাবে পিং করবেন, কিভাবে চেক করবেন। ওকে, আরেকটা কমান্ড শিখাই দেই, সেটা হচ্ছে এই যে গুগলের যে সার্ভার, ওকে, এই সার্ভারে যেতে হলে আমার কতগুলা পাথ পাড়ি দিতে হবে, কতগুলো 7 সমুদ্র পাড়ি দেই না আমরা, লাইক দ্যাট। দেখেন TRACERT ট্রেসার্ট google.com, দ্যাটস মিন আমি আমার এই বাসা থেকে, মানে আমার এই নেটওয়ার্ক থেকে আমি গুগলে যেতে হলে আমার কতগুলো নেটওয়ার্ক পথ পাড়ি দিতে হবে। এটা হচ্ছে আমার গেটওয়ে পার হলো 192.168.1.1। দ্যাটস মিন আমি আমার নেটওয়ার্ক থেকে বের হয়ে আমার পরের যে রাউটারটা আছে সেটার আইপি হচ্ছে 10.12.8.1। তারপরে যে আরেকটা রাউটার আছে সেটার আইপি 103.249.1. এগুলোকে নেক্সট হোপ বলে। হ্যাঁ, এক একটা হোপ, এই দেখেন এই যে এখানে বলাই আছে ম্যাক্সিমাম 30 হোপ পর্যন্ত সে যাবে, এগুলো বলে হোপ। হোপ বলতে মানে আমার রাউটার থেকে আরেকটা রাউটার, তারপরে আরেকটা রাউটার, তারপর আরেকটা রাউটার। আমার স্যার এটা এই যে এখানে যে 2 ms 4 ms এগুলো লেখা আছে, ms বলতে কি মিলি বোঝাচ্ছে? সেকেন্ড, কত সময় নিচ্ছে সেটা। স্যার ট্রেসার্ট google.com স্যার, এটার মিনি ইয়াটা একটু দেখা যাচ্ছে না স্যার, একটু দেখা যাচ্ছে না? TRECRT। স্যার ক্লিয়ার হচ্ছে না আর TRA কি, মানে ব্লার আসতেছে। TR সবার কি একই অবস্থা? না না, আমার তো ঠিক আছে। আমারও ঠিক। আমারও ঠিক আছে। স্যার আমারও সেম, আমার গরিব নেটওয়ার্ক তো তাই। হ্যাঁ, আপনার আইএসপি কে বলবেন আপনাকে বড় লোক করে দিতে। স্যার বলছি একই অবস্থা স্যার, বলে 10 MBPS হচ্ছে না। খুবই বাজে অবস্থা, মানে আপনি এরা ইঞ্জিনিয়ার হয়ে গেলে এরপর 25-30 ঠিক করে নিয়ে এমবিপিএস বলে রাখে, বাট এই পিক আওয়ারে আমরা 2 এমবিপিএস তো পাই না। এই যে দেখেন এতগুলা রাউটার কিন্তু যাচ্ছে, এই যে আপনি যখন শিখবেন তখন এরকম কনফিগার করতে পারবেন 10টা 20টা কিন্তু 30টা আমি কিভাবে। এইটা দেখে আমার কি লাভ হচ্ছে, মানে আমি এটা কেন এই কমান্ডটা? না, এটা আপনার জানার জন্য আর কি, যে আপনি কতগুলো পাথ পাড়ি দিল, মানে এইরকম এই যে রাউটার, এটা যে জানার জন্য আর কিছু না, দেখে লাভ। মানে আপনি দেখলেন যে এগুলো সব কিন্তু পাবলিক আইপি, ধরেন এইরকম ভাবে এতগুলো পাথ পাড়ি দিয়ে এসে এখানে ধরেন যে সার্ভারটা আছে সেটা কি গুগলের সার্ভার, এটা জাস্ট জানানো যে আপনি এখান থেকে পিং করলেন। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে দেখেন আইপি গুলোর সময় ধারণা হচ্ছে যে কোন এগুলো কি, সবগুলো কিন্তু কি আইপি, সিঙ্ক আছে রান্নাঘরে। সবগুলো পাবলিক না না, আইপি, আমার রান্নাঘরে সিঙ্ক, এই 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 রান্নাঘরে, এই কিচেন। পাবলিক আইপি। আচ্ছা, ওকে, সামনে মানে ফ্রন্টে ক্লাস নেওয়ার অনেক মজা হয় সবার সাথেই, আবার কেউ মাইন্ড করবেন না। সেটাই স্যার, ফেস টু ফেস হ্যাঁ, ক্লাসটা আরেকটা নিলে অনেক দেখেন, কিছু বোঝা এখন যায়। যাব হচ্ছে, আমি আরেকটা ল্যাপটপ ওপেন করে রেখেছি যে আপনাদের শেয়ারিংটা দেখাবো, এই জন্য। শিখতে চাইলে সব জায়গায় শেখা যায়, ধরেন অনেকে ই না করে অনেক কিছু, বাট ডেইলি যদি এই যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো যদি ডেইলি দেখে আসেন, বা আগে এত কাহিনী, আমার স্পটসিট দিয়ে ভালো, কিছু করার সময় নেই। দেখেন পিসি নেম তো অনেক সময় চেঞ্জ করার দরকার হতে পারে, রাইট? বা যারা একটা লোকাল নেটওয়ার্ক করে থাকে, একটা নেটওয়ার্ক করলো, সেই নেটওয়ার্কে কি করে সবাই একটা অর্গানাইজেশনে ধরেন 5টা 10টাই আছে, সবগুলোতে পিসি নেম গুলো চেঞ্জ করে দেয়। যদি ডোমেইন নেটওয়ার্ক হয় সেটা একটা ব্যাপার, ডোমেইন নেটওয়ার্ক বলতে একটা সার্ভারের আন্ডারে সবকিছু থাকে, সেখান থেকে সব ম্যানেজ করে, সেটা হলো একটা। আর যদি লোকালি নেটওয়ার্ক করেন সেক্ষেত্রে সব পিসি গুলার যার যার নামে করে দেয়া যেতে পারে, বা ইউজারের কথা বলতেছেন, মানে আলাদা আলাদা হ্যাঁ, ইউজার করা বা ইউজার একটা, আর হচ্ছে পিসি নেম একটা, হোস্ট নেম। ইউজার তো লগ ইনের জন্য, আর হোস্ট নেম মানে কম্পিউটার নেম, আর কম্পিউটার নেম পিসি নেম। আর একটা হচ্ছে ওয়ার্ক মানে গ্রুপ। আপনি ওই যে আমরা যেটা করি
যে পার্টিশন ইউজ করি, মানে এক একজনের অ্যাকাউন্টে লগ ইন করি আর কি, মানে হ্যাঁ হ্যাঁ ওইটাতে কি ইউজার বলে কে এটাকে? বলে মনে আলাদা আলাদা নামে করে রাখে। হ্যাঁ, এই যে দেখেন মানে ওয়ার্কস্টেশন এ- যেটাই হোক না কেন, আমি যখন লগ ইন করবো তখন হচ্ছে হ্যাঁ, আমার হচ্ছে যে পার্টিশনটা অনলি ওপেন হবে, ওইটার কথা আপনি বলতে চাচ্ছেন? না, এই যে আইপি কনফিগ স্ল্যাশ অল, এখানে আমার একটা পিসি নেম আছে, দেখেন হোস্ট নেম, এই যে হোস্ট নেম। স্যার ওকে, আমি বলতে চাচ্ছি যে একটা রাউটারে বা একটা নেটওয়ার্কে আমরা যে কয়টা আর কি কম্পিউটার ইউজ হচ্ছে সেই প্রত্যেকটা নাম আলাদা আলাদা করে দেখাবে, এই তো? হ্যাঁ, একটা নেটওয়ার্কে প্রত্যেকটা নেম আলাদা আলাদা, আপনি আমরা চাইলে আমাদের মতো করে অ্যাসাইন করতে পারি, সেটাই আর কি। ও আচ্ছা। কোথা থেকে করতে পারি? সেটিংস। ওকে, সেটিংস থেকে কোথায় যাব? দেখে দেখে করি। হ্যাঁ, এই যে দেখো কন্ট্রোল প্যানেলে গিয়ে সিস্টেমে গিয়ে আমরা কোথায় যেতে পারি? অ্যাবাউট, ডিরেক্ট সিস্টেমে যেতে পারেন। সিস্টেম, এই যে এখানে দেখেন চেঞ্জ সেটিংস। হ্যাঁ, সিস্টেমে গিয়ে চেঞ্জ সেটিংস, এই যে আমার এখন পিসির নেম আছে কোনটা? ডেস্কটপ। আপনি একটা মিনিংফুল একটা নেম যদি দিতে চান, এই যে এখানে ধরেন আমি একটা নাম দিলাম। ওকে, এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট, দেখবেন এটা আমি একটা নাম দিলাম, একটা কম্পিউটার নাম, ইউজারের নাম যেটা হোক। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে কি ওয়ার্ক গ্রুপ। ডোমেইনটা হচ্ছে কোন একটা সার্ভার আছে যেখানে অ্যাক্টিভ ডিরেক্টরি প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা ইউজার ক্রিয়েট করে এবং সেন্ট্রালি ম্যানেজ করে। ঠিক আছে, ধরেন আমার একটা ডোমেইন আছে example.com, সাপোজ এইটার আন্ডারে পুরো নেটওয়ার্কটা আমি কন্ট্রোল করব এবং এরা সবাই এইটার থ্রুতেই লগ ইন হবে এবং সব কন্ট্রোল থাকবে সার্ভারের কাছে, তখন ডোমেইনের আন্ডারে। এটাই করলে কি হবে, যখন এটা কানেক্ট করবেন তখন ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে সে। এই ইউজার আইডি কোথায় কনফিগার করতে হবে? যে অ্যাক্টিভ ডিরেক্টরি বা এক্সচেঞ্জ সার্ভার। আর ওয়ার্ক গ্রুপটা হচ্ছে আপনার কোনো সার্ভার নাই, বাট আপনি একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করছেন যেখানে সবাই সবার সাথে, এই দেখেন বলছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন কন্ট্রোলার, আমার এখানে পাইনি সে, আমার তো নাই, আমি জাস্ট দেখালাম। আর ওয়ার্ক গ্রুপটা কি? আপনি একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করেছেন, যেমন এই যে সুইচের সাথে আমার এই চারটা, এরা সবাই যত শেয়ার করবে, 100 জন ইউজার আছে একটা, সবাই সবার সাথে একই নেটওয়ার্কে কানেক্টেড, রিসোর্স শেয়ার করবে, প্রিন্টার শেয়ার করবে এই ওয়ার্ক গ্রুপের থ্রুতে। দুইটার পার্থক্য বুঝতে পেরেছি? এটা হচ্ছে একটা সার্ভার থাকবে যেখানে প্রত্যেকটা ইউজারের জন্য ইউজার ক্রিয়েট করা থাকবে, মানে লোকালি, আমরা তো লোকাল ইউজার ক্রিয়েট করা থাকে পিসিতে, সেটা থাকবে কোথায়? সার্ভারে। আপনি যখন লগ ইন হবেন ওই সার্ভার ভেরিফাই করেই লগ ইন হতে হবে এবং ওই সার্ভার থেকে যখন আপনার ইউজার আইডি বন্ধ করে দিবে তখন আর আপনি লগ ইন করতে পারবেন না। ওকে, ইউজার আইডি প্লাস পাসওয়ার্ড সার্ভারে স্টোর থাকবে, ওইটাকে ডোমেইন বলে। অনেক সময় দেখবেন আপনি কোনো অর্গানাইজেশনে চাকরি করতে গেছেন, যারা একদম ইনিশিয়াল নেটওয়ার্কিং, তাদেরকে এমন কাজ আসতে পারে যে আমার এই পিসিটা ডোমেইন অ্যাড করে দিতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, সাথে ডোমেইন নেম দিবে, আপনাকে এখানে এসে ডোমেইন অ্যাড করে দিতে হবে। জাস্ট এখানে ডোমেইন নেমটা দিয়ে ওকে দিলে তখন ইউজার আইডি, তার নামে যে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে সার্ভারে, সেটা দিলে সে অ্যাড হয়ে যাবে। তো বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে ওয়ার্ক গ্রুপ। ওয়ার্ক গ্রুপ চেঞ্জ করা অলরেডি আমরা দেখে ফেলেছি। এখন আসবো হচ্ছে এই যে ওয়ার্ক গ্রুপ আর ডোমেইন। ঠিক আছে, কম্পিউটার না, মানে একটা জায়গা থেকে আমরা এরপর রেজিস্টার দিতে হবে। এটার ইফেক্ট করতে হলে পিং অলরেডি আমরা দেখে ফেলেছি, আইপি কনফিগ দেখে ফেলেছি, অল দেখে ফেলেছি। এখন আমরা দেখব কিভাবে ফাইল শেয়ার করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে এখানে ধরেন একটা নেটওয়ার্ক আছে এই পিসিতে অথবা একটা সার্ভারে, যেখানে ফাইল বা একটা ড্রাইভ শেয়ার করা থাকবে, সেখানে সবাই ডেটা রাখতে পারবে, সেখান থেকে ডেটা নিয়ে কাজ করতে পারবে, আবার ওখানেও রাখতে পারবে। এমন অনেকভাবে করা যায় যে সবাইকে অ্যাক্সেস দেওয়া যায়, অথবা আপনি চাইলে যে পার্টিকুলার 4-5 জনকে যাদেরকে দেবেন কয়েকজনকে বাদ দেবেন, এইটাও করা যায়।
ঠিক আছে? তো আমরা এখানে এটা শিখি যে কিভাবে আমি একটা ড্রাইভ অথবা একটা ফোল্ডার শেয়ার করব সবার সাথে। এডি ডিরেক্টরি যেটা হ্যাঁ, ওইটা কি এইটার পার্ট মানে না ওইটা হচ্ছে উইন্ডোজ সার্ভার, অ্যাক্টিভ ডিরেক্টরি, এক্সচেঞ্জ সার্ভার, ডিএনএস, ডিএইচসিপি এগুলো সব ম্যানেজ করে হচ্ছে এটাকে বলে সিস্টেম অ্যাডমিন। আর এগুলা হচ্ছে আমরা যেটা করতেছি সেটা কি নেটওয়ার্ক অ্যাডমিন। ঠিক আছে? সিস্টেম অ্যাডমিন হচ্ছে ওগুলো ম্যানেজ করে। আপনি চাইলে আপনি শিখতে পারেন, ওগুলো খুব জটিল কিছু না, খুব ইজি। যেমন আমি ধরেন লাইফে সবই করা হয়েছে, উইন্ডোজ সার্ভার, এক্সচেঞ্জ সার্ভার সবই আমি একসময় কনফিগার করেছি, লিনাক্স সার্ভারেও সবই কনফিগার করেছি, সুইচ রাউটার এগুলো সবই কনফিগার করা, মানে সবই জানি, নান অফ মাস্টার বলেন না সে। ওকে, এখন আমরা যাব কোথায়? ফোল্ডার অথবা একটা ডিরেক্টরি। ফোল্ডার হচ্ছে আপনি কোন একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, ধরুন এরকম একটা ডিরেক্টরি সবাইকে শেয়ার করে দেবেন, অথবা কোন একটা ড্রাইভ যদি থাকে যে 1 টেরা 10 টেরার একটা স্পেস আছে সেইটাকেও সবার সাথে শেয়ার করবেন, যে লার্জ ভলিউমের ডেটা রাখতে হয় সেখানে, তখন সেটা করবেন। স্যার তো ওইটা সেইটার জন্য শেয়ার কি করার জন্য ওই ওই পিসির সাথে কানেক্ট মানে কানেকশনটা কিসের মাধ্যমে হবে? কানেকশন আপনি কেবল দিয়ে হতে পারে, ওয়াইফাই দিয়ে হতে পারে। ওয়াইফাই দিয়ে অ্যাক্সেস নিতে পারবে? মানে আমার হার্ড ড্রাইভের অ্যাক্সেস কি আরেকজন ওয়াইফাই এর মাধ্যমে নিতে পারবে? অফকোর্স পারবে। আচ্ছা, জি স্যার, দেখেন নেক্সট। যেমন আমি এখন যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াইফাই তে থ্রুতে, হ্যাঁ, রাউটার দুইটা পিসি, আমার ল্যাপটপ দুইটা ওয়াইফাই তে কানেক্ট। দুইটাই কি একই ওয়াইফাই তে রাখবে নাকি? হ্যাঁ, একই নেটওয়ার্কে অবশ্যই থাকতে হবে, বাট আপনি আলাদা নেটওয়ার্কেও পারবেন যদি আপনার ওখানে ওই যে রাউটিং রিচেবিলিটি থাকে। বুঝাইতে হুম, পারছি? কারণ আমি আছি ঢাকায়, এখন চিটাগাং এর মধ্যে যদি আমি একটা হার্ড ড্রাইভের অ্যাক্সেস দিতে চাই তাহলে ওই আমার ক্ষেত্রে? আমার ইনফরমেশন সব আছে সিঙ্গাপুরে, আমি সেখান থেকে অ্যাক্সেস নেই। না না, মানে ওইটা তো ক্লাউড সার্ভারের মাধ্যমে, মানে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে করে, মানে এই ক্ষেত্রে লোকালি করা যায় কিনা? অবশ্যই করা যাবে। আপনি আচ্ছা, ওখানে আর এখানে একটা ভিপিএন করে নেবেন, কনফিগারেশন ব্যাস হয়ে গেল। জি স্যার। কম্পিউটিং না, আমিও আমাদেরও ওখানে যেটা আছে সেটা ওই ভিপিএন এর থ্রুতেই করা। হ্যাঁ, যেমন আমার ওখানে রিচেবিলিটি আছে। ওই ভিপিএনটা কি ওই পেড মানে পারচেজ করা লাগে নাকি ফ্রি? অফকোর্স পারচেজ করতে ফ্রি তো, আর এই ভিপিএন সেই ভিপিএন না, ফায়ারওয়াল ইউজ করেছি, ফায়ারওয়াল ইউজ করে সেই ফায়ারওয়ালের থ্রুতে ভিপিএন। আচ্ছা, ঠিক আছে? ওকে স্যার। তো আপনাকে ওইখানে রিচেবিলিটি থাকতে হবে, তাহলে কি এক্স পাবেন। তো আমরা এখন লোকালি করি, মানে আমরা তো এটা তো মানে লোকাল নেটওয়ার্কের জন্য করছি, খুবই মানে আপনার একটা অফিসে, ছোট একটা অফিসে, সেটার জন্য। ওকে, ফার্স্ট কাজ মানে কোনো ফাইল ফোল্ডার প্রিন্টার শেয়ার করতে হলে একটা নেটওয়ার্কে ফার্স্ট কাজ হচ্ছে কিছু ফিচার এনাবল করতে হয়, কিছু অপশন, কিছু ফিচার, শেয়ারিং অপশন, কিছু ফিচার আমরা দেখে নেই। সেটা কোথায় যাব? কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে গিয়ে সেটিংসে গিয়ে নেটওয়ার্ক ক্যান, দেখেন আমি দেখাতে দেখাতে যাই। কন্ট্রোল প্যানেল, ওকে, কন্ট্রোল প্যানেলে দেখবেন অনেক সময় যে এখানে আইকন দেখবেন বিভিন্ন রকম থাকে, ক্যাটাগরি ভাব থাকে, এখানে ক্লিক করলে দেখাবে। অনেক সময় অনেকে বোঝে না। এখানে গিয়ে দেখেন কি করব আমি, এই যে নেটওয়ার্কিং এন্ড শেয়ারিং সেন্টার, এটা ক্লিক করব। এরপর গিয়ে দেখেন এখানে আছে যে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস, এখানে যাব। এখানে গিয়ে দেখেন কিছু অপশন আছে, কি তিনটা নেটওয়ার্ক, একটা প্রাইভেট, পাবলিক, অল নেটওয়ার্ক। এখানে যে প্রাইভেট নেটওয়ার্ক, এখানে গিয়ে কি করতে হবে, টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি, যদি অফ থাকে তাহলে আপনার নেটওয়ার্ক পিসি বা শেয়ার করলে সে খুঁজে পাবে না। টার্ন অন ফাইল অ্যান্ড ফোল্ডার শেয়ারিং। পাবলিকলি যদি নেটওয়ার্কে দিতে চান টার্ন অন দিতে হবে, আবার অল নেটওয়ার্কেও আপনি কি করতে পারেন, সব টার্ন অন দিয়ে সেভ করে দেবেন। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। যদি এটা করা না থাকে তাহলে আপনি অন্য কোনো পিসি বা হোস্টকে খুঁজে পাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন শেয়ারের জন্য। এরপর আপনি ডিসিশন নেবেন যে আপনি কোন ফাইল আর ফোল্ডারটা শেয়ার করবেন। ধরেন আমি এখানে এই ফোল্ডার অথবা এখানে ডকুমেন্টসে
আমি এই ফোল্ডারটা শেয়ার করব, বিজয় বর্ণ। ওকে, এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, প্রপার্টিসে গিয়ে কি এখানে শেয়ারিং, শেয়ারিং গিয়ে এখানে দেখেন আপনার যদি স্পেসিফিক কোনো ইউজার থাকে তাকে যদি খুঁজে পান সেটাকেও শেয়ার করতে পারেন, আর যদি সবার জন্য দেন জাস্ট এই যে এখানে ক্লিক করে এভরিওয়ান, আর স্পেসিফিক ইউজার থাকলে অ্যাড, এখানে দিতে পারেন কি রিড অর রাইট, মানে সে কি রিড রাইট দুইটাই করতে পারবে নাকি শুধু দেখতে পারবে। ওকে, ডান। এটা হচ্ছে যে পাথ দেখাচ্ছে যে কোন পাথ, এই যে এটা ক্লিক করলে এটা হলো আমার, এটা আমি রেখে দিচ্ছি কারণ এটা দিয়ে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। আমি অ্যাড্রেসটা আমি রেখে দিলাম কপি করে। আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আবার দেখেন, এটা তো ডান হয়ে গেছে। এইখানে দেখেন অ্যাডভান্স শেয়ারিং এ যাব, এখানে কি করব শেয়ার, এখানে আপনি নামও চেঞ্জ করে দিতে পারেন, কি নামে পাবেন। পারমিশন, পারমিশনে গিয়ে এখানে দেবেন ফুল কন্ট্রোল দিলে সে রিড রাইট সবই করতে পারবে, অথবা আপনি কি শুধুমাত্র রিড দিতে চাইলে রিড চেঞ্জ দিলে ফুল কন্ট্রোল এটা দিতে পারেন। এভরিওয়ান না দিয়ে আপনি কি করতে পারেন, এখানেও স্পেসিফিক ইউজার লিখে সার্চ দিলে যদি ওই পিসিটাকে পাওয়া যায় তাকেও দিতে পারবেন। ডান, ওকে, অ্যাপ্লাই, ওকে। তার মানে এটা কোথায় দিছি, এই ফোল্ডারটা আমার শেয়ার করলাম, এটা আগে দেওয়া ছিল। এখন এটা কোথায় পাবো, দেখেন এই যে নেটওয়ার্ক, প্রত্যেকটা পিসির এতে গেলে দেখবেন এখানে নেটওয়ার্ক একটা ট্যাব দেখাবে। এই নেটওয়ার্কে আপনার এই লোকালি যারা কানেক্ট আছে নেটওয়ার্ক, প্রত্যেকটা পিসির নাম দেখাবে। তো আমি এখন যেটা আছি সেটার নাম কি, এই কোথা থেকে দেখা যায়, ধরুন আমি আরো কনফার্ম হওয়ার জন্য ipconfig/all, এখানে একটা হোস্ট নেম দেখাবে। হ্যাঁ, এই যে দেখেন BGI7BMF, এটা হচ্ছে আমার, রাইট। এটা ক্লিক করলে দেখেন আমি এই যে এটা শেয়ার করলাম মাত্রই, এটা শেয়ার মানে নেটওয়ার্কের মধ্যে দেখাচ্ছে। আর এইটা হচ্ছে আমার আরেকটা ল্যাপটপ যেখানে আমি, এখন ওই ল্যাপটপটা আমি যদি এখান থেকে দেখতে পাচ্ছি না, আমি আমার ল্যাপটপটা ঘুমাই গেছে, একটু 1 মিনিট। তো তাহলে আর ওরা ডাইকেন না, ঘুমাক। তারও ঘুমিয়ে গেছে। কি হয়ে গেল? ঘুমাই গেল। স্লিপ মোডে চলে গেছে। দেখাতে দেখাতে আমার পিসি ওইটা ফুল বন্ধ হয়ে সব তোর গেছে। লাগবে না, আমরা এটাতে দেখলাম তো, মানে আচ্ছা, ওকে, ওইটার কানেকশনে ঢুকলেই ফোল্ডারটা পাওয়া যাবে। রাইট, হ্যাঁ ওইখানে গেলে বুঝে নিন। হ্যাঁ, আমি আরেকদিন দেখাই দেবো, ওটা এখন রেডি করতে গেলে অনেক সময় লাগবে আবার। তখন আবার ওইখানে গিয়ে আপনি এইরকম সেম দেখতে পারবেন, ওখানে গিয়ে আপনি রিড রাইট সবই করতে পারবেন, তার মানে আপনার নেটওয়ার্কে দেখাবে। ঠিক আছে, এটা এখনো দেখাচ্ছিল আমি, এই যে দেখাচ্ছে আবার আপ হইছে। আর এই ফোল্ডারটা ওই নেটওয়ার্কে শেয়ার করা আছে ওই ল্যাপটপে, এই যে আমি ওখানে একটা ম্যাপ করেছি, মানে এইটা হচ্ছে ওখানে শেয়ার করা আছে। এখন দেখেন একটা জিনিস দেখাবো, এই অ্যাড্রেসটা কেন কপি করে রেখেছিলাম, ওই পিসিতে যে জিনিসটা আছে এটা কপি করে, এটাকে বলে ম্যাপিং। ধরেন আপনার যে সার্ভারটা এরকম শেয়ার করা আছে সেটাকে আপনি চাইলে বারবার এই নেটওয়ার্কে গিয়ে ক্লিক করে অ্যাক্সেস না করে আপনার এই যে পিসিতে রাইট বাটন ক্লিক করে ম্যাপ করে রাখতে পারেন। ম্যাপ
দেখুন একটা ড্রাইভ সিলেক্ট করে ম্যাপ দিয়ে এন্টার দিলে ওই দেখেন ওই নেটওয়ার্ক ওই পিসিটার। এখন কি হবে দেখেন আপনার এখানে শুধু আমার একটা সি ড্রাইভ আর একটা কি দেখাচ্ছে নেটওয়ার্ক ড্রাইভ। আপনার এই সার্ভারটা আপনার পিসি রেজিস্টার দিলে অলওয়েজ এটা পাবেন এবং ক্লিক করলেই ডিরেক্ট অ্যাক্সেস করতে পারছেন। এটা সব জায়গায় ইউজ হয় এবং খুব ইজি অ্যাক্সেস করার জন্য। ইভেন আরেকটা আমরা যেটা করলাম এটা হচ্ছে এই পিসিতে করেছি, এইটাও চাইলে ওই পিসিতে আমি এখানেও চাইলে ম্যাপ করতে পারি বা ওই পিসি থেকে সেম রাইট ক্লিক করে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করব করে ফিনিশ। দেখেন তাহলে আমার এখন দেখাচ্ছে একটা হচ্ছে আমার ফিজিক্যাল ডিভাইস, বাকিগুলো কি দেখাচ্ছে শেয়ারিং নেটওয়ার্ক ডিভাইস। এটা শুধু এই লোকাল না, আপনি যত বড় নেটওয়ার্কই হোক, ধরেন কেউ একটা অনেক বড় ব্লেড সার্ভার সেখানে 10 টেরার একটা জায়গা এরকম, ওখানে কি করছে জাস্ট ধরেন উইন্ডোজ দিয়ে বা সার্ভার দিয়ে সেখানে এরকম শেয়ার করে দিয়ে দিয়েছে, সেই অ্যাড্রেসটা সবার সাথে শেয়ার করে দেয়, সবাই এরকম ম্যাপ করে আপনি এখানে চাইলে কন্টেন্ট রাখতেও পারবেন কপি করে, আবার এখান থেকে নিয়ে কাজও করতে পারবেন। বুঝা গেছে? স্যার স্যার ওইটা দেখাবেন না ভিপিএন দিয়ে কিভাবে করতে হয়? ওইটা কিভাবে দেখাবো? ওইটা সব শিখে ল্যাব প্র্যাকটিস করে ভিপিএন দেখাবো আমি। সিসকো যখন করবো না আমরা, তখন তো ভিপিএন করবো আমরা। আগে বেসিক স্যার এই যে নেটওয়ার্ক গুলো আগে শিখি, এরপর স্যার আস্তে আস্তে সব। হ্যাঁ আমরা যে ফাইল শেয়ার করলাম, ধরেন আমার দুইটা পিসি, একটা পিসি অফ রয়েছে, যে মেজর হ্যাঁ। যে ফোল্ডারটা যেখানে রয়েছে ওইটা অফ রয়েছে, আমি কি অ্যানাদার পিসির যে শেয়ারিং ওটা থেকে কাজ করতে পারবো? না, অবশ্যই পারবেন না। নরমালি এটা কোথায় রাখে? এটা তো একটা সার্ভারে থাকে বা যেটা সবসময় লাইভ থাকবে, ঠিক আছে? এটারে আপনি নরমালি ফাইল সার্ভারে বলতে পারেন। তো আপনার যদি ফাইল সার্ভারই বন্ধ থাকে তাহলে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন? তো আপনাকে যেখানে কন্টেন্ট আছে সেটা অবশ্যই অলওয়েজ অন থাকতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা স্যার আমরা কি ওই প্রক্সি সেটিংস এর ওই ইয়াগুলো পাবো ক্লাসগুলো, মানে প্রক্সির কোনো কাজ বা প্রক্সি আইপি গুলা সম্পর্কে? না, প্রক্সি আইপি সম্পর্কে পাবেন না, বাট আপনারা চাইলে আমি ধারণা দিব আর কি, যদি এভাবেই করতে চান আর কি। ওকে, আরেকটা জিনিস একটু দেখাই দিই যে প্রিন্টার কিভাবে শেয়ার করে। প্রিন্টার ফার্স্ট কি করতে হয়, ধরেন নেটওয়ার্ক প্রিন্টার তো আমার নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকে। কোথায় থাকে? ধরেন একটা প্রিন্টার আছে, প্রিন্টার একটা নেটওয়ার্কের সাথেও কানেক্ট থাকতে পারে, রাইট? অথবা একটা পিসি থেকে অ্যাক্সেস নেওয়া যাবে। হ্যাঁ, নেটওয়ার্কে যদি আইপি যদি থাকে সেখানে আইপি বসালে আমরা পিসি কি করতে পারি, নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে পারবো, এটা রাইট? এটা একটা কি প্রসেস। প্রিন্টার স্যার, বুঝতেছি না ব্যাপারটা। মানে আপনি মানে যদি একটা আপনার একটা প্রিন্টার দিয়ে অফিসে 10টা পিসি। 20 জন ইউজার আছেন, সবাই কয়টা প্রিন্টার ইউজ করবে? সবাইকে 20 জনকে 20টা দেবেন? একটা প্রিন্টার দেবেন, 20 জন ইউজ করবে, রাইট? নেটওয়ার্ক প্রিন্টার। বুঝতে পেরেছেন? তো সেটার কাজ কি, সেটা আমি সুইচেও দিতে পারি আইপি দিয়ে, অথবা কোনো একটা পিসির সাথে কানেক্ট করে নিতে হবে আগে। ধরুন আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে আমাকে আগে কি করতে হবে, ওই প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, রাইট? এটা মনে হয় সবাই মোটামুটি জানেন। মানে একটা প্রিন্টারের সাথে একটা সিডি বা কিছু দিবে সফটওয়্যার থাকে, সেটা আপনি প্রিন্টারে যখন ইনস্টল করবেন তখন এদের না একটা আইকন আসবে, প্রিন্টার দেখাবে, এই যে এই আইকনে প্রিন্টার এন্ড স্ক্যানার। দেন এখানে যে প্রিন্টার, প্রিন্টারটা কারণ আমি সিলেক্ট করে অ্যাক্সেস করে দিলে। হ্যাঁ আমি একটা অ্যাড করি, দিস প্রিন্টার ইজন্ট কানেক্টেড নাও, সো একটা লোকাল প্রিন্টার একটা অ্যাসাইন করি, নেক্সট নেক্সট। এখানে ধরেন মাইক্রোসফট জেনেরিক, মাইক্রোসফটের একটা প্রিন্টার আমি ইনস্টল করি, নেক্সট নেক্সট। এটাকে কি করলাম আমি, একটা ডু নট শেয়ার আর একটা কি দিলাম, শেয়ার। ওকে, আপনি এখানে নাম চেঞ্জ করে দিতে পারেন, লোকেশন দিতে পারেন, ফিনিশ। আমার একটা প্রিন্টার অ্যাড হলো এখানে। তো এটা কি করতে হবে, এটা অলরেডি আমার কি আছে, শেয়ার করা আছে, রাইট? এটা অলরেডি কি আছে, শেয়ার করা আছে, শেয়ার
এই যে। সো এখন আপনি যখন আরেকটা প্রিন্টারে যাবেন, মানে আরেকটা পিসিতে যখন ইনস্টল করতে যাবেন, এটা তো অলরেডি কি আমি শেয়ার এনাবল করেছি। আরেকটাতে কিভাবে করতে হবে, আগে ওই পিসিতে গিয়েও আপনার কি করতে হবে, ড্রাইভার, হ্যাঁ গাড়ি কিনা জানি তো আমরা আগে দেখেছিল ভাই, গাড়ি তো আমরা না গাড়ি আরেকজনের চালাইতে ডর লাগে স্যার দেখেন, ড্রাইভার হ্যাঁ দেবার পর তো পোর্টও পাওয়া লাগতে পারে। পোর্ট যদি সিলেকশন না করি তাহলে তো টেস্ট পেজ বের হবে না। হ্যাঁ আপনি যখন অ্যাড করবেন তখন দেখবেন অটো ওইটা সে পেয়ে যাচ্ছে। তখন তো আপনি আরেকটা পিসি থেকে কি অ্যাড করবেন, ওখানে গিয়ে নেটওয়ার্ক প্রিন্টার অ্যাড করবেন, রাইট? ওখানে কি প্রিন্টার অ্যাড করবেন, নেটওয়ার্ক। অথবা নেটওয়ার্ক প্রিন্টার দিলে আপনার ওই প্রিন্টারটা সে শো করবে এখানে, বুঝতে পেরেছেন? এখান থেকে সিলেক্ট করে নেক্সট নেক্সট দিলে দেখবেন আপনি পেয়ে গেছেন। তো আপনার ওই পোর্ট নিয়ে টেনশন করতে হবে না, যে নেটওয়ার্ক প্রিন্টারে। স্যার আজকে একটু প্রবলেম ছিল, আমাদের নেটওয়ার্ক প্রিন্টারের মধ্যে আইপি বসাইতে লাগতো। ওই টাইমে পরে ঝামেলায় পড়ে গেছিলাম আইপির জন্য স্যার। ওকে, বসাইতে পারেন নাই? এই যে একটা হইছে স্যার, প্রিন্টার, তাও 2 ঘন্টা পরে। আচ্ছা ওকে, 2 ঘন্টা পরে হচ্ছে, ওকে। এই যে এখন নেটওয়ার্ক প্রিন্টার এরকম আইপি বসানো যায়। ধরেন এই যে এখানে আপনি এই যে ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট ইন্টারফেস থাকবে, এখানে এই যে আইপি ধরেন আপনি 192.168, আপনার নেটওয়ার্কের যেই আইপি থাকবে সেখান থেকে আপনি একটা নিয়ে স্ট্যাটিক আইপি বসিয়ে দেবেন, এরপর হচ্ছে সাবনেট মাস্ক, ওকে। তখন এটা দেখবেন কি যে নেটওয়ার্কের সফটওয়্যারতে বসাইছেন সবাই নাকি? পাচ্ছে। হ্যাঁ মানে সফটওয়্যার ছাড়া কিভাবে বসাবে? সফটওয়্যার ছাড়া বলতে, মানে এটা তো আপনি মানে ভিতর হ্যাঁ পিসিতে তো আপনার ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতেই হবে। এই জন্য আগে কি শিখাই নিলাম, যে শেয়ারিং শেয়ারিং শিখাইছি না? হ্যাঁ হ্যাঁ শেয়ারিং এর রেজাল্ট কি, সেখানে আপনি আপনার ড্রাইভার রেখে দেবেন, ঠিক না? হুম, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে যদি কপি করে রেখে দেন তাহলে এখান থেকে সবাই প্রিন্ট করতে পারবে না, এই ড্রাইভারটা ইনস্টল করতে পারবে নাকি? ও এই জন্য তো আগে শেয়ারিং শেখানো। ড্রাইভারটা শেয়ার করতে হবে সবার সাথে নাকি? হ্যাঁ, আচ্ছা আর যদি প্রিন্টার সার্ভার হয় সেখানে তো ডিফল্ট ইনস্টল করা থাকে, সেখান থেকে নেয়। বাট আমরা লোকাল যেহেতু নেটওয়ার্ক করতেছি, যেই ফোল্ডারটা শেয়ার করেছি সেখানে রেখে দেবো, সেখান থেকে সবাই ইনস্টল করে নিলেই তো সবাই সবাইকে পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? জি ওকে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, জি স্যার, আজকে খুব মজা লাগছে স্যার। গত এখন তো ক্লাসে আমার স্যার খুব রান্না বোরিং করতে হবে, লাগছিল। আপনার তো মজা লাগছে, আমার তো এখন রান্না করে খাইতে হবে। স্যার ওকে, শেয়ারিং এই করে দিই স্যার। রেকর্ডিংটা ক্লোজ করে দেন। আমি এখন রান্না হ্যাঁ, করবো স্যার। স্যার শেয়ারিং করে দিই। চল স্যার শেয়ারিং ম্যাম শিখলাম, নেই শেয়ারিং আজকে করি। বাসায়। ম্যাম বাড়িতে গেছেন আজ 1 সপ্তাহ। আজকে তো আমার অফিসের অনেক বড় পার্টি ছিল, আপনাদের ক্লাসের জন্য আমি তাহলে তো স্যার যাইনি। খাই আসছেন, আর খাওয়া দরকার কি? না ও যাইনি তো যার অফিসে। যাই। ও আচ্ছা, স্যার স্যাক্রিফাইস করছে আমি আমাদের ভাবলাম জন্য। পেট ফুল। না স্যার হামি টামি দিতেছিল তো ভাবলাম পেট ফুল ঘুমে ধরতেছে, কোথায় লটক দিচ্ছে, খাইছে। কোথায় কোথায় রাজ্যে পৃথিবী গদ্যময়। এই রেকর্ডিং ক্যান্সেল করেন, এখন তো নর্মাল কথাবার্তা হচ্ছে, এগুলো